এই সুন্দরের পেছনে আমার সেই সব বন্ধুদের অবদান আছে যাদের 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা প্রেমের চিঠি আমাকে লিখতে হতো। কারো প্রেমী আসলে টিকে নাই। শৈশবে যা কিছু হতে চাইতাম তার কোনোটাই হতে পারিনি, হাফেজ হতে পেরেছি। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা কিন্তু আপনাকে জীবন বোধ শেখাতে পারবে না। কবি বলেছেন, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজে হারে। আমার তখন মনে হলো যে আপন ভাই পৃথিবীতে সবচাইতে দয়ামায়াহীন মানুষটা বোধহয় সে। এই দুইটা বই আমি বাটন ফোনে টাইপ করে লিখেছি। আপনার ফলোয়ার কত? টাকা মূলধন মাত্র 700 টাকা। আমি 2-3 দিন হচ্ছে বাইন্ডিং খানায় বই বাঁধাইয়ের কাজ করেছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে একদম ডুবে গেলেও তুমি কখনো হতাশ হও না, নিরাশ হয়ে যেও না, আমি আছি। একটা গান কখন হিট হয়? যখন ওই গানের কথা আর আপনার মনের কথাটা মিলে যায়। মেকিং ইওর ওন মার্ক, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন আরজে সালমান কিন্তু আর হবে না। কবিতা আমার কাছে প্রবল দহনের টুপ করে ঝরে পড়া শীতল জলের ফোঁটার মতো। এটা সত্য, দুঃখ থাকলে আপনি কবিতা লিখতে পারবেন, কিন্তু দরদ না থাকলে দুরুদ লিখতে পারবেন। আমি ডুব থেকে উঠলাম কিভাবে, এটার পেছনে কিন্তু 5 আগস্টের একটা ভালো ভূমিকা আছে। তাই তো আবু সাইদ মনে হয় যখন আসলে বন্দুকের সামনে দাঁড়ালো, সে কিন্তু এই বিশ্বাসটুকু রেখেছিল, আমারই ভাই, বাবা, চাচা, কেউ আমার দেশ, সে কি আমাকে বুকে গুলি করতে পারবে? সালমান হাবিব একজন কবিতায় গল্প বলা মানুষ। কবিতার প্রতি মানুষের অনীহার দিনে যিনি তার সহজ সাবলীল লিখনীতে মন জয় করেছেন লাখো পাঠকের। মাদ্রাসায় পড়াশোনা করেও তুমুল পাঠকপ্রিয় হয়ে উঠেছেন বাংলা সাহিত্যে। একটা সময় যে মানুষটা গুছিয়ে কথা বলতে পারতেন না, তিনি এখন লাখো শ্রোতার কথা বন্ধু। আরজি হিসেবে কাজ করছেন দেশের স্বনামধন্য রেডিও ক্যাপিটাল FM-এ, পাশাপাশি কাজ করছেন কালের কণ্ঠে। এত কিছুর বাইরে তিনি একজন সফল প্রকাশক। মাত্র 700 টাকা দিয়ে শুরু করা প্রকাশনী এখন সফলতার শীর্ষে। আজ আমরা কথা বলবো সেই কবিতায় গল্প বলা মানুষ সালমান হাবিবের সাথে। সালমান, অনেক ধন্যবাদ আমার সাথে আসার জন্য। এবং তোর সাথে পরিচয়ের একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ আছে। সেটা হচ্ছে, তোর নামটা আমি জেনেছি হচ্ছে আমার ওয়াইফের কাছ থেকে, এবং সে আমাকে তোর সাথে একরকম পরিচয় করিয়ে দিয়েছে যে, জানো রেডিওতে সালমান নামে আরেকটা ছেলে আছে। আমি বললাম, না, সালমান নামে আসলে রেডিওতে আর কেউ নাই। কারণ আমি অনেকদিন জানতাম যে এই নামে আসলে আর কেউ নাই। পরে জানলাম যে না, তুই আছিস, ক্যাপিটাল FM-এ কাজ করিস, এবং তোর ফেসবুক আইডি দেখালো আমাকে কবিতায় গল্প বলা মানুষ। আমি মানে প্রথম দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছিল যে কবিতায় গল্প বলা মানুষ এটা আবার কেমন? ও কি কবিতা লেখে, কবিতা পড়ে, না বলে, নাকি কি করে? পরে আমাকে একটা ফেসবুক পেজ দেখালো, এবং সেখানে তোর একটা লাইভ চলছিল রাতের বেলা। আচ্ছা, আমি খুব ইমপ্রেসড। এরপরে তো অরণ্য ভাইয়ের সাথে পরিচয় হইলো, এবং তারপরে তোর সাথে সামনাসামনি দেখা হইলো। আছিস কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে অনেক সময় হয় না যে ভালো লাগা বা ভালো লাগার আতিশয্যে মানুষ অনেক কিছু হতবিহ্বল হয়ে যায়। আমার কাছে ওরকম মনে হচ্ছে। আমাদের বুকের ভেতর যে অনুভূতিগুলো, সেগুলো তো আসলে মানে অসীম, মানে বিস্তৃত। আর আমরা আমাদের যে প্রকাশ মাধ্যম, সেটা মুখে কথা বলে প্রকাশ করি, সুরের মাধ্যমে প্রকাশ করি, কিংবা কোনো বাচনভঙ্গির মাধ্যমে প্রকাশ করি, এগুলো কিন্তু সীমিত। তো সীমিত পরিসরের প্রকাশভঙ্গি দিয়ে কখনো অসীম অনুভূতিগুলো ব্যক্ত করা যায় না। এখন এই মুহূর্তে আমার কাছে ঠিক তেমনটাই মনে হচ্ছে। কারণ যেই মানুষটা আমার সামনে বসে আছেন, বা আমি যার সামনে বসে আছি, তার সাথে 1 মিনিট কথা বলার জন্য আমি কম করে হলেও 100 জন মানুষকে বলতে গেলে হাতে পায়ে ধরেছি যে এই আমাকে তার সাথে একটু 1 মিনিট কথা বলায় দিবেন। আচ্ছা, ওকে, অলরাইট। আমি জানি না হাউ টু রেসপন্ড টু দিস। তুই একটু ব্যাকগ্রাউন্ডটা বল, মানে কেন কথা বলার এত ইচ্ছা হইল? কারণ তো একটাই, আমার মতো আরো অসংখ্য অজস্র মানুষ জানেন যে আমাদের রাত, মানে আমরা ঘুমোতে যেতাম রাতভর গান অথবা আরজে সালমানকে শুনতে শুনতে। তো ওই সময়টাতে যদি কোনো একদিন হচ্ছে আপনার শোটা মিস হয়ে যেত, মনে হতো যে আজকে কি যেন একটা নাই হয়ে গেছে। যারা আসলে রেগুলার শুক্রবারে নামাজ পড়ে, মানে খুব মানে কি বলে আন্তরিকতার সাথেই পড়ে, এদের যদি কোনো ঘটনাক্রমে কোনো একদিন মিস হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সপ্তাহ কেমন যেন মনে হয় যে কিছু একটা মিসিং। আমি এটাকে ধর্মীয় জিনিসের সাথে রিলেট করছি না, মানে উদাহরণস্বরূপ বললাম আর কি। তো আমার কাছে যদি কোনোদিন আপনাকে শুনতে না পারতাম, যেহেতু তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো মাদ্রাসায় খুব রেস্ট্রিকশন,
মোবাইল ফোন থাকলে যদি ধরা পড়ে আপনাকে বের করে দিবে। তো মোটামুটি ধরা যায় যে হচ্ছে ধরা পড়লে জামিন নাই, এরকম একটা অবস্থা যে ধরা পড়লেই মাদ্রাসা থেকে বহিষ্কার। আর এটা স্কুলেও আছে না, মানে হ্যাঁ, যদিও বহিষ্কার করে না মনে হয়, মোবাইলটা নিয়ে যায়। হ্যাঁ, মোবাইল নিয়ে যায়, চোখের সামনে হচ্ছে মোবাইল ইটের উপর রেখে ওটাকে গোড়া করে নিজের চোখের সামনে। তো তখন তো আসলে ইনকাম সোর্স ওইভাবে ছিল না, টিউশনি করতাম বা হচ্ছে বাড়ি থেকে খরচে যে টাকা দিত এখান থেকে 10 টাকা 20 টাকা জমিয়ে আমার মনে আছে আমি প্রথম ফোন কিনেছি ঢাকা আসার পর। গুলিস্তানের যে মাজারটা আছে না, মাজারের অপোজিটে যে মসজিদের পাশে ফুটপাতে কিন্তু আপনি দেখবেন যে মোবাইল বিক্রি করে, মোবাইলের ব্যাটারি, বিভিন্ন অ্যাক্সেসরিজ। তো এইখানে কম দামে মোবাইল পাওয়া যেত, মানে অন্য চোরাই মোবাইল বোধহয় ওখানে চোরাই মোবাইল আই ডোন্ট নো, তখন পর্যন্ত আসলে জানতাম না। মানে আমি তখন যে বাটন ফোনগুলো ছিল। ওকে, তো আমার তো রেডিও শুনতে পারলেই হবে, তো ওইভাবে ওখান থেকে ফোন কিনে আপনাকে শুনতাম আর কি। ওকে, আমি রেডিও ছাড়লাম 2016-তে এপ্রিল মাসের দিকে। সো তুই রেডিওতে ঢুকলি কোন সালে? আমি রেডিওতে ঢুকলাম 21-এর শেষ দিকে। আচ্ছা, প্রায় 4-5 বছর পরে। তুই মাদ্রাসায় পড়েছিস, তারপরে 21 সালে রেডিওতে চাকরি। মাঝখানে মানে এটা কি পড়াশোনা শেষ করেই তারপরে হচ্ছে রেডিও চাকরি শুরু হলো? না, আমার পড়াশোনা শেষ হয়েছে 18 সালে। ওকে, 18 সালে, এরপর তো 19, 20, 21, এর মাঝখানে আমি আরো অনেক কিছুই করেছি আর কি। ওকে, সো রেডিওতে স্টার্ট করার পেছনে কেন মনে হলো? কারণ ওই সময়টা কোভিডের টাইমটা চলছে বোধহয়, রাইট? আমি রেডিওতে আমি কিন্তু শৈশবে যা কিছু হতে চাইতাম তার কোনোটাই হতে পারিনি। আলহামদুলিল্লাহ একটা হতে পেরেছি, সেটা হচ্ছে হাফেজ হতে পেরেছি। আমি চাইতাম, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো থাকে না যে এইম ইন লাইফ, রচনা লিখতে বললো, প্যারাগ্রাফ লেখো যে তুমি আসলে কি হতে চাও। সবাই তো আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এগুলোই আমরা আসলে হতে চাই। আমার আসলে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল আর কি। তো সাদা অ্যাপ্রনের প্রতি আমার একটা অন্যরকম টান কাজ করতো, এই কারণে আমি আমার প্রথম বইটা উৎসর্গ করেছি কিন্তু মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার এই জনরা যারা আছে। এটা কি ছেলে ডাক্তারদেরকে, মেয়ে ডাক্তারদেরকে? না, সবাই ডাক্তার, তো এটা মেল ফিমেল নাই, যে কেউ হতে পারেন। তো আমি বইটা উৎসর্গ করেছিলাম যে সাদা অ্যাপ্রন এই নামে। এখন এই অ্যাপ্রনটা যেই জড়াবেন গায়ে, ছেলে হতে পারেন, মেয়ে হতে পারেন। এই পেশার প্রতি আন্তরিকতা ছিল। তো পরে তো এই পেশায় যাওয়া গেল না। না, আর কি কি ইচ্ছা ছিল বড় হয়ে, কি হইতে চাইতি? অনেক ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে ছিল যে মানুষ হব। তো এই ইচ্ছেটা এখনো আছে। আমি আমার শেষ দিন অবধি হচ্ছে মানুষ হওয়ার ইচ্ছেটাকে পুষে রাখতে চাই এবং আন্তরিকভাবে চেষ্টা করে যাই যে হচ্ছে আমি যেন একটা শুদ্ধ মানুষ হতে পারি। এমনি যেহেতু তুই মানুষ হিসেবে জন্মেছিস, সো তুই তো মানুষ, কিন্তু এই যে মানুষ হওয়ার জার্নিটা সারা জীবন লেগে যায়, এটাই বলতে চাচ্ছিস? এটা আসলে মানে এরকমই আর কি। আমরা মানুষ হয়ে জন্মালেও আমরা কেন ইউনিভার্সিটিতে যাই, স্কুলে যাই, কলেজে যাই? আমরা কিন্তু শুধুমাত্র সার্টিফিকেটের জন্য না। আমার মনে হয় যে ওই যে মানবিক যে মূল্যবোধ, মানুষ হয়ে ওঠার যে জার্নি, ওটার জন্যই। এই তো। সো রেডিওর জার্নিটা কিরকম ছিল? মানে অডিশন, তারপরে রেডিও আর্জিং স্টার্ট করা, তারপর কতদিন পর্যন্ত? আমি একটু পেছন থেকে গল্পটা বলতে চাই। রেডিও তো আমার সুখের দিনগুলোতে রেডিও যুক্ত হলো, আমার কথা বলতে পারার দিনগুলোতে রেডিও যুক্ত হলো। আমি কিন্তু একসময় মানুষের সাথে স্বাভাবিক কথাবার্তা বলতে পারতাম না, যে সালমান ভাই কেমন আছেন, কেমন যাচ্ছে দিনকাল, এরকম কথাও না। ছোটবেলা থেকে আমার আসলে মানে শিল্প সাহিত্যের প্রতি খুব ঝোঁক ছিল। আমার লিখতে ভালো লাগতো, পড়তে ভালো লাগতো। আমি আমার বন্ধুদেরকে চিঠি লিখে দিতাম। এই যে আমার হাতের লেখা এখন হয়তো মানে পাঠক বা যারা দেখেন তারা বলেন যে হাতের লেখাটা সুন্দর। তো এই সুন্দরের পেছনে আমার সেই সব বন্ধুদের অবদান আছে যাদের 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা প্রেমের চিঠি আমাকে লিখতে হতো। আসলে হ্যাঁ, মানব জমিন একটা পত্রিকা আছে, 16 পৃষ্ঠার পত্রিকা বোধহয়। ওরা বলতো যে মানব জমিন পত্রিকার মতো 16 পৃষ্ঠার চিঠি লিখে দাও। মানে 16 পৃষ্ঠায় কি লিখতো? অনেক কিছু, আপনি মানে ইচ এন্ড এভরিথিং আমাকে বলতে, আমাকে জাস্ট হচ্ছে থিমগুলো দিত, আমি রসকর, সিঙ্গারা, বুলবুলি, মস্তক এগুলো মিক্সড করে লিখে দিত। আরে কি জ্বালা! আসলেই হ্যাঁ, ওয়ান্ডারফুল। তোর লেখালেখির হাত কি ওই প্রেমের চিঠি লিখে লিখে শুরু হলো না তার আগে? তার আগে থেকেই লিখতাম আর কি। ধরেন আমি রোজনামচা লিখতাম। রোজনামচা মানে ডেইলি লাইফ।
আজকের দিনে কি ঘটলো এর থেকে উল্লেখযোগ্য কোনো একটা ঘটনা। এটা কি অনেকটা পার্সোনাল ডায়েরি মেইনটেইন করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। কাইন্ড অফ। তো যারা আসলে লেখালেখি করতে চায় বা লেখক হয়ে উঠতে চায় তাদেরকে বলবো যে এই যে রোজ নামচার যে ব্যাপারটা, এটা কিন্তু আপনি মেনটেন করতে পারেন, এটা আপনাকে খুবই কাজে দেবে। ওকে, ওয়ান্ডারফুল। মানে আমি মুগ্ধ হয়ে গেলাম যে 16 পাতা 20 পাতা মানব জমিন 16 পাতা। ওয়াও। আমি জানি যে আমার সেই সব বন্ধুরা এই এপিসোডটা অবশ্যই দেখবে, তারা হয়তো মিটমিট করে হাসছেও। কারো প্রেমী আসলে টিকা নাই। তারপরে লেখালেখি শুরু করলি এন্ড দেন রেডিও পর্যন্ত পৌঁছালি কিভাবে? রেডিওতে আমি তো বলছিলাম যে রেডিওর জার্নিটা হচ্ছে আমার সুখের দিনগুলোর মানে দিন। আমার এর পেছনে আমার যেমন হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করতাম, এই কারণে আমাকে কখনোই আমার বাবা মা চাইতেন না যে আমি কবি হিসেবে স্বীকৃতি পাই বা কবি হয়ে উঠি। মানে ওনারা কি টের পাইতেন যে তোর মধ্যে একটা কবিত্ব আছে? হ্যাঁ, আর দেখতো তো বাবা মা তো আছে, বলে না যে হচ্ছে সবকিছুই তারা তাদের নজরে জানতেন। আসে। তো ফ্যামিলি থেকে ওইভাবে আমি যেহেতু সাপোর্ট পেতাম না, কিন্তু আমার বড় ভাই যিনি ছিলেন মিস্টার মাহবুবুর রহমান, তিনি আসলে সবসময় আমাকে সাপোর্ট করতেন আড়ালে আবডালে। আবার খুব ফ্রেন্ডলি ছিলাম আমরা। দেখা গেছে আমার বড় ভাইয়ের চিঠি আমি লিখে দিচ্ছি, প্রেমের চিঠি। ওনারটা ঠিক আছে? না, ওনারটাও ঠিক নেই। ওনারটা ঠিক না। উনি 8 বছর প্রেম করছে, তারপরেও একদিন হুট করে বলে যে তোমার সাথে আর আমি থাকবো না। কেউ যদি থাকতে না চায়, কেউ যদি চলেই যাবে, তাকে তো আর জোর করে রাখা যায় না। এটা তো পাখি না যে খাঁচার মধ্যে দিয়ে চিটকিনি আটকে দিল। এই আর কি ব্যাপার। অফ কোর্স না, পিপল মুভ অন। আসলে এটা নিয়ে আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার ক্লাসমেট ছিল, আমার ভাইয়ের যে পছন্দের মানুষ। তো দুষ্টুমি করে আমি হচ্ছে বিকেল বেলা ওকে গিয়ে প্রপোজ করছি, মানে এমনিতেই দুষ্টুমি করে আর কি, যেহেতু ক্লাসমেট। তো ও আমাকে বললো কি যে তোমার ভাই তো সকালবেলা আমাকে প্রপোজ করে গেছে। ওই প্রপোজটা কি সামনাসামনি করেছে না ওটাও চিঠি লিখেই করেছে? ওটা বোধহয় সামনাসামনি করেছে। আবার আমরা যেহেতু হাওড় অঞ্চলের মানুষ, আমাদের এই বর্ষাকালে আসলে যোগাযোগের মাধ্যম থাকে শুধুমাত্র আপনার নৌকা, ট্রলার, ইঞ্জিন চালিত নৌকা। এর বাইরে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হলে আপনার ডিঙি নৌকা, ইঞ্জিন দিয়ে চলে যেগুলো। তো আমার মনে আছে আমার ভাই যখন বলতো যে তার সাথে দেখা করতে যাবে, তো আমি নিজে নিয়ে যেতাম এবং পাহারা দিতাম। বাহ! তো তোর ভাই জানে যে তুই যে প্রপোজ করেছিলি? হ্যাঁ জানে, মানে এখনো তো খেপায় আমার। এখনো খেপায়। আচ্ছা, তারপরে কি হলো রেডিও? আমি আসলে আমার পড়াশোনা যখন শেষ হয় তখন 2016-17 সাল। আমার ফ্যামিলি কিন্তু মোটামুটি ধরেন নিম্ন মধ্যবিত্ত, সচ্ছল, মানে চলতে ফিরতে পারে। আমাকে সব ধরনের খরচ তারা বহন করতো। একটা সাডেন টাইমের পর তারা আমাকে বাড়ি থেকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল। মানে তুই কি ঢাকায় চলে আসলি এরপরে? হ্যাঁ, আমি ঢাকায় এসেছি 2011 সালে। ওকে, সো তোর অনার্স, মাস্টার্স মানে এই লেভেলের যে পড়াশোনাগুলো ওগুলো ঢাকা শহরে হয়েছে। ওকে, সো ওনারা টাকা বন্ধ করে দিলেন কেন? বন্ধ করে দিলেন তখন হয়তো আমি বুঝতে পারি না, তখন তো খুব রাগ করতাম যে আমাকে হয়তো পছন্দ করে না, একটু পার্সিয়ালিটি করে। কিন্তু এখন বুঝি যে ওই সময়টা আসলে আমাকে জীবনবোধ শেখানোর জন্য, অভাব বোঝানোর জন্য। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা কিন্তু আপনাকে ওই জীবনবোধ শেখাতে পারবে না। খিদার যে কষ্ট, এটা যদি আপনি দুবেলা মানে অভুক্ত না থাকেন, এটা কখনোই আপনাকে যদি ব্যাখ্যা বা বর্ণনা দেয় যে হচ্ছে খিদা লাগলে হচ্ছে এরকম মাথা ঝিমঝিম করবে, হাত পা অবশ হয়ে আসবে, খুব খেতে ইচ্ছে করবে, এটা কিন্তু মানুষ কখনো বুঝবে না যে অভুক্ত না থাকে। কবি বলেছেন, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজে আরে। নিঃসন্দেহে খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, তখন পূর্ণিমার চাঁদটাকেও ঝলসানো রুটি মনে হয়, সুকান্ত বলেছেন। তো আমি তখন খুবই বিপাকে পড়ে গেলাম। কি করি, পড়াশোনাও শেষ, মাদ্রাসার হোস্টেলেও থাকা যায় না, তো মেসে থাকতাম। মেস ভাড়া ছিল 1500 টাকা মাসে। তো এমন অসংখ্য দিন গেছে, আমি 3-4 দিন না খেয়ে কাটিয়েছি। আমার পেটে খিদা, আমার পকেটে টাকা নাই। তো এর চাইতে বড় সমস্যা ছিল মেস ভাড়া। আমি যে মেসে থাকতাম প্রতি মাসে ওটা দিতেই হতো। তো না খেয়ে থাকলে তো কেউ জানছে না, শুধু আমি জানি যে হচ্ছে আমি না খেয়ে আছি। কিন্তু মেস থেকে যদি মেস ভাড়ার কারণে আমাকে বের করে দেয়, এটা আমার সাথে সবাই দেখবে, এটা খুব লজ্জার ব্যাপার। তো আমার ভাইয়ের একটা রেস্টুরেন্ট ছিল কেরানীগঞ্জে, আমি তখন যাত্রাবাড়ি থাকি।
তো ভাই আমাকে বললো কি যে হোটেল বা রেস্টুরেন্ট, তো এটাতে তুই চাইলে জয়েন করতে পারিস, আমাদের ম্যানেজার লাগবে ক্যাশে বসার জন্য। আমি বললাম যে আমি করব এটা। দুইটা কারণে করতাম। একটা হচ্ছে আমি 2 বেলা খেতে পারতাম, দুপুরে আমি ক্লাস শেষ করে ওখানে গিয়ে খেতাম এবং রাতের খাবারটা কখনো খেয়ে আসতাম কখনো নিয়ে আসতাম। তো আর প্রতিদিন আমাকে 200 করে টাকা দিত। তো আসা যাওয়া, বাসে আসা যাওয়া করলেও 60 টাকা 120 টাকা খরচ হয়ে যেত, বাকি 80 টাকা হ্যাঁ। থাকতো। আর কখনো কখনো যদি ঝড় বৃষ্টি হতো, কোনো হরতাল অবরোধ কিংবা যান চলাচল যদি বন্ধ থাকতো, তো ভেঙে ভেঙে আসলে আমার আরো 200 বেশি খরচ হয়ে যেত এরকম। তো এটা আমি করতাম। আমার ভাই যেহেতু হোটেলেই থাকতো, তো ক্যাশে বসার জন্য তো আমাকে নিয়েছে, কিন্তু ম্যানেজার মালিক যদি থাকে তাহলে তো আর ক্যাশে আমাকে বসার কোনো প্রশ্নই আসে না। আমাকেও তখনও যে ওয়েটারের কাজ করতে হতো, থালা বাটি কেউ খেয়ে গেলে ওগুলো এনে কিচেন রাখা, পর্যন্ত দিয়ে হ্যাঁ, যাওয়া, আবার সার্ভ সার্ভ করা। করা। তো কাইন্ড অফ আমি ওখানে মানে কি বলে এটাকে, ওয়েটার হিসেবেই ছিলাম। তাও আমার দিনকাল চলছিল মোটামুটি। কিছুদিন পর আমার ভাই বলল কি যে তোকে আর আসতে হবে না, আমাদের লোক মানে এত লোক তো প্রয়োজন হয় না, তো তুই অন্য কিছু দেখ। আমার তখন মনে হলো যে আপন ভাই, আমার সহোদর, পৃথিবীতে সবচাইতে দয়ামাহীন মানুষটা বোধ হয় সে। তখন মনে হয়েছিল, আমি খুব অভিমান করতাম ওই সময়টায়, অনেকদিন বাড়িতে কথা হয় নাই। কিন্তু এখন আমি রিয়েলাইজ করি, এখন বুঝি যে ওই সময়টাতে আমার পরিবার থেকে যদি টাকা দেওয়া বন্ধ না করতো, আমি কখনো জীবনবোধ শিখতাম না, কখনো অভাব শিখতাম না, এবং নিজে কিছু একটা করার এই চাহিদাটুকু আমার মধ্যে তৈরি হতো না। আজকে আমি যেখানটায় আছি, আমার আল্লাহর রহমত তো অবশ্যই আছে, এর পেছনে আমার পরিবারের ওই যে মায়া কাটানো, আমার ভাইয়ের আমাকে একটু একটু করে পুশ করা, যে ও যেন জীবনবোধটুকু শেখে, ও যেন অভাব থেকে নিজেকে রিকভার করতে শেখে, এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। তখন হয়তো বুঝি নাই, বকাবকি করছি মনে মনে। এখন আমি আমার ভাইকে মানে ধন্যবাদ দিতে চাই। তো আমার আরো দুর্দিন শুরু হয়ে গেল, দেখা গেল আমার হোটেলের ওই চাকরিটাও নাই। তখন কি করি, এর মধ্যে হচ্ছে আমি আমার প্রথম বইটা লিখলাম। মানে আমি কিন্তু আমার এই যে এইখানে যে বইগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে 2টা বই, প্রথম 2টা বই, অতটা দূরে নয় আকাশ, যতটা দূরত্বে তোমার বসবাস, আর হচ্ছে ভালোবাসি একটি কবিতার নাম। এই 2টা বই আমি বাটন ফোনে টাইপ করে লিখেছি। আমার এখনো মনে আছে নোকিয়া 2700 ক্লাসিক, ওই আমার বাটন ফোনে আমি মুখস্থ টাইপ করতে পারতাম। ওকে। এবং বাটন ফোনে একটা শব্দ আনতে অনেকগুলো প্রেস করতে হ্যাঁ হ্যাঁ, হতো? অনেকগুলো প্রেস করতে হতো, জে কে এল এর মধ্যে। রাইট। তো তখন আমি এগুলো লিখে ওই একজনের মেসেঞ্জারে সবগুলো পাঠাতাম, মানে স্টোর উনি, করতে হ্যাঁ, ওইখানে স্টোর করতাম। ওকে। উনি পরে ওনার ওই যে দোকান থেকে আমাকে পাণ্ডুলিপি রেডি করে দেয়। তো আমার জার্নিটা আসলে সহজ ছিল না। তো তারপর হচ্ছে এই প্রথম বই কত সালে? প্রথম বইটা আসে 2018 সালে। 18। মানে এই অভাবের মধ্যে প্রথম বই। তখন আমি প্রথম বই তো পাণ্ডুলিপি নিয়ে প্রকাশকদের কাছে গেলাম যে আমি হচ্ছে বই করতে চাই। হ্যাঁ, এটা একটু জানতে চাই। বই করতে কিন্তু আমি চাইনি, আমার ফেসবুকে কোনো আইডিও ছিল না আমার নামে, সালমান হাবিব নামে কোনো আইডি ছিল না। আমি তখন ফেসবুক চালাতাম হচ্ছে একজন অব্র নামে। আবুল ফাতা মুন্নার একটা গল্পের চরিত্রের নাম হচ্ছে অব্র। আমি নিজেকে অব্র ভাবতে পছন্দ করতাম, স্টিল নাও এখনো করি। কেউ যদি আমাকে অব্র বলে ডাকে আমার খুব ভালোই লাগে। তো ফেসবুকে লেখালেখির কারণে ওই যে একজন অব্র নামটা মোটামুটি একটু পরিচিত হয়ে ওঠে। ওখান থেকে আমার যারা আমার লেখা পড়তো তারা কয়েকজন বললো যে আপনি বই করেন বা আপনার লেখা মানুষ পড়বে। তো আমি হাসতাম, বলতাম যে আমার লেখা মানুষ পড়বে এটা কেমন, কারণ কেউ না যেন আমি তো জানি যে আমার মধ্যে কতটুকু কম জানার বিষয় আছে। তো ওনাদের পেরাপিরিতে এক সময় হচ্ছে আমি রাজি হই যে ঠিক আছে, পাণ্ডুলিপি রেডি করলাম, কিন্তু ছাপাবো কিভাবে? বাংলাবাজার গেলাম, অনেক প্রকাশকের কাছে। তা প্রথমেই তারা আমাকে যেটা বলে যে হচ্ছে আপনার ফলোয়ার কত, ওকে, সোশ্যাল মিডিয়াতে আপনার ফলোয়ার কত, ফেসবুক, ইনস্টাগ্রাম। মানে আপনি নতুন লেখক, হ্যাঁ, সো আপনার আসলে ফলোয়ার দিয়েই যাচ্ছে। ফলোয়ার কত, আপনার বই কয়শো কপি বই সেল হবে, তো একটা হিসাব দেন। তখন তো আমাকে কেউ চেনে না, একজন অব্রকে কেউ চেনে কিন্তু সালমান হাবিব নামে কাউকেই চেনে না। তো আমি বললাম আমার তো ফলোয়ার নাই। বলে যে আপনার বই তো করা যাবে না।
মানে উনি কি লেখার মান কি কি লিখছে মানে ওইটা রিভিউ করে এই আলাপ করছেন নাকি তার আগেই এই আলাপটা রিভিউ করে তার মানে রিভিউ করে তার মনে হয়েছে কোয়ালিটি আছে, সো এবার ফার্দার কথা বলি। ওকে, তারপর আমাকে আরেকটা অফার করলো যে আপনি টাকা দিয়ে বই করতে পারেন, নিজের খরচটা নিজের খরচে। তো আমি বললাম যে এই এবিলিটি তো আমার নাই, আমার নুন আনতে পান্তা ফুরায়। আমার হাতে তখন 700 টাকা ছিল, মানে জমানো টাকা। তো আমি আরো কয়েকজন প্রকাশকের কাছে গেলাম, প্রত্যেকের একই দুই রকমের প্রস্তাব দেয় যে ফলোয়ার কত, বই কত কপি সেল হবে, আর অন্যথায় হচ্ছে টাকা দিয়ে বই ছাপানোর টাকা, প্রায় 20-25 হাজার টাকার মতো বলে। এটা তো আমার জন্য তখন পাহাড় সম। তো আমি হতাশ যে এটাও হইল না। মানে তখন চিন্তা করলাম যে কি করলে আসলে প্রকাশকদের দ্বারস্থ হতে হবে না, প্রকাশকদের কাছে যেতে হবে না। তো মাথায় আসলো আমি যদি নিজেই প্রকাশক হয়ে যাই তখন তো আর অন্য প্রকাশকের কাছে যেতে হবে না। প্রকাশক হতে গেলে কি করতে হবে? ট্রেড লাইসেন্স লাগবে, ব্যবসার ওই যে কাগজপত্র লাগে। আমি তখন আমার আব্বাকে বললাম যে আপনারা তো লেখালেখি পছন্দ করেন না বা করেন না, আমি এটা একটা বিজনেস বা ব্যবসা হিসেবে করব, আমি একটা প্রকাশনী দিতে চাই, এটার জন্য একটা ট্রেড লাইসেন্স লাগবে, আপনি চেয়ারম্যানের কাছ থেকে বলে যেভাবে ট্রেড লাইসেন্স করে আমাকে একটা ট্রেড লাইসেন্স করে দেন। আমার আব্বা আবার রাজি হলেন, তিনি ট্রেড লাইসেন্স করে দিলেন আমাকে। আমি এরপর কিন্তু বইয়ের জন্য তো আপনার প্রচ্ছদ লাগবে, ইনারের ভেতরের কাগজ লাগবে, কাভারের কাগজ লাগবে, ছাপা খরচ লাগবে, বাইন্ডিং খানায় একটা খরচ আছে। তো টাকা আর টাকা, কিন্তু আমার কাছে টাকা মূলধন মাত্র 700 টাকা। তো খুব হতাশ হয়ে বাসায় ফিরলাম, চিন্তা করি। তো ফেসবুকে বোধহয় কোনো একদিন কোনো এক পোস্টের মাধ্যমে একজন আমার একটুখানি হতাশা প্রকাশ পেয়ে গিয়েছিল কিনা আমি জানি না, বা কিভাবে। তখনকার তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, এক ভদ্র মহিলা, তিনি এখন হচ্ছে ইউনু হিসেবে আছেন চাঁদপুরে, কোন থানায় সেটা বললাম না। তো উনি আমাকে নক করলেন, বললেন যে আমার কেন যেন মনে হয় আপনি ভালো করবেন। স্টিল নাও এখনো তিনি আমাকে আপনি করেই বলেন। তো আমি বললাম কেন আপনার এটা মনে হলো? আমি তো খুব হতাশ জীবন নিয়ে, কোনো দিকে আমি আশার আলো দেখছি না, কেউ আমাকে অ্যাকসেপ্ট করছে না, প্রকাশক বলছে টাকা লাগবে, ফলোয়ার লাগবে, তো আমি কিভাবে ভালো করব? উনি কি তখন তোর এই আইডেন্টিটি জানতেন? না, সালমান হবে কিচ্ছু জানতেন না, একজন অভ্র, শুধুমাত্র ওই একজন অভ্র থেকে বলছি যে আমি আসলে বই করতে চেয়েছি, কিন্তু কেউ আমাকে পাত্তা দিচ্ছে না ওইভাবে। আচ্ছা, তো উনি আমাকে বললেন যে আপনার মধ্যে সম্ভাবনা আছে, কেন যেন মনে হয় আপনি ভালো করবেন। আমি বলছি আমি ওই সম্ভাবনাটুকু তো আমি নিজে দেখি না, আপনার দেখতে হবে। পরে আমাকে বললো আচ্ছা এখন কি করা লাগবে? তো আমি বললাম যে এই বিষয়গুলো। ট্রাস্ট মি, উনি আমাকে বিকাশ না কিসের মাধ্যমে 10,000 টাকা পাঠালেন ইনস্ট্যান্ট। বললো যে আপনার যা যা করা লাগে আপনি করেন, আপনি সামনে মানে এগুন, দেখবেন যে আল্লাহ ভালো করবে। তো আমার এই অতটা দূরে নয় আকাশের প্রচ্ছদটা এই একজন অভ্র যিনি লেখেন, এই লেখক মূলত হচ্ছে আমাকে গিফট করে প্রচ্ছদ করে, এই যে অতটা দূরে নয় আকাশ। তো উনি আমাকে গিফট করলো যে তোমার যেহেতু একটু সমস্যা, উনি তখন প্রচ্ছদ করতেন, যে আমি তোমাকে একটা প্রচ্ছদ গিফট করছি, এটার উপরের ছবিটা আমার। তো আমি তো প্রচ্ছদ পেয়ে গেলাম, তো কাগজ কিনতে হবে। আমি তখন একটা করে হচ্ছে। তো কাগজ কিনতে হবে, কাগজের জন্য নয়াবাজার গেলাম, ওখানে গিয়ে কথাবার্তা বলে, আমার এখনো মনে আছে নয়াবাজার থেকে আমি কাগজ মাথায় করে, আমার নিজের মাথায় করে আমি বাংলা বাজার নিয়ে গেছি, নয়াবাজার থেকে হেঁটে হেঁটে বাংলা বাজার। তো প্রেসে গেলাম, ছাপাখানায় গিয়ে 1-2 দিন বোধহয় আমি ওনাদের পাশাপাশি ছিলাম যে কিভাবে কি করে। তো সুযোগ বুঝে ওইখানের যে মালিক ছিল ওনাকে বললাম যে আমি একটা বই করতে চাই, কিন্তু আমার কাছে টাকা নাই, আমি আপনাকে একটা কথা বলি। তো ওই ভদ্রলোক বললেন যে কথা বলেন। আমি বলছি আমি আমার বইটা ছাপাবো, যে খরচটা আসে, বিলটা আসে, এটা আমি এখানে কাজ করে এটা মিটিয়ে দেব, যে যদি 2-3 দিন এখানে মজুরি খাটতে হয় না, আমি এটা করব। তো উনি হাসতেছে। আমি বলছি প্লিজ, আমি কিন্তু এটা সিরিয়াসলি বললাম। তো সে রাজি হলো। ছাপা খরচ কত? বোধহয় 1000 না 1200 টাকা ছাপা খরচ। তো এরপর আমি ওইভাবেই হচ্ছে ওনার পাওনা পরিশোধ করি। 2 দিন না 3 দিন হচ্ছে ওখানে যোগালি কাজ করলাম। এরপর বাইন্ডিং খানায় সেম, ওনাকে ওইখানে গিয়েও আসলে ওইভাবে বলছি যে
আমি আসলে এইভাবে পরিশোধ করতে চাই। আমি 2-3 দিন হচ্ছে বাইন্ডিং খানায় বই বাঁধাইয়ের কাজ করেছি, আঠা লাগানো, জ্যাকেট লাগানো। তো আমার বই রেডি হচ্ছে এমন সময় তখন আমার আব্বার পা ভেঙে যায় বাইক অ্যাক্সিডেন্টে। তো এমনিতেই তো ফ্যামিলি আসলে এটাকে সাপোর্ট করে না, আবার পারিবারিক এরকম একটা সংকটের সময় আমি যদি বই নিয়ে পড়ে থাকি কেমন দেখায়। আব্বাকে ঢাকা নিয়ে আসা হলো পঙ্গুতে। তখন হচ্ছে আব্বার ট্রিটমেন্ট চলছে, পায়ের হাড় একদম ভেঙে 2টা হয়ে গেছে। তো ফেব্রুয়ারি আসলো, মেলা চলছে, বই মেলার আমেজ, কিন্তু আমি যেতে পারছি না। আমার বইও ওইভাবে কোনো কিছু এখনো তৈরি হয় না। আবার ওদিকে মনোযোগও দিতে পারছি না, বাসায় জানাতেও পারি না যে সবাই কি ভাববে যে হচ্ছে বাপের এরকম সংকটের সময় সে পড়ে আছে তার শখ নিয়ে, বই নিয়ে। তো আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি 20-21 তারিখের মধ্যে আব্বা একটু রিকভার করলেন। তখন আমি আবার ওদিকে মনোযোগ দিলাম। এর মধ্যে আমার ভাই আবার সব খোঁজ খবর নিচ্ছে। তো বললাম না যে মাঝখানে একটু বাদ পড়ে গেছে। আমি যখন ওই যে হোটেল ছেড়ে চলে আসলাম, আমার ভাই কিন্তু আড়ালে আড়ালে আমার খোঁজ খবর নিত। যখন খুব বেশি সংকটে পড়ে যেতাম আর উত্তরণের কোনো পথ নাই, তখন আমার সাথে যারা থাকতো ওদের কাছে টাকা পাঠায়া বা বিভিন্ন মাধ্যমে আমাকে কিন্তু মানে ওখান থেকে ছেড়ে দেয় না, হ্যাঁ, মানে হাতটা ছেড়ে দেয় না। মানে সাঁতার শেখানোর সময় হয় না যে হচ্ছে একটু ছেড়ে দিয়ে একটু ধরি। তো আমার ভাই আমার মনে হয় যে ওই কাজটা আমার জন্য করেছে। তো ওইটুকু না করলে আমি খুব বেশি দূর আগাতে পারিনি, কিন্তু আজকের এই সালমান আমি হয়তো থাকতাম না। আল্লাহ আমার ভাইকে জাযা খায়ের দান করুক। একটা জিনিস জানতে চাই যে এইটা কি তোর নিজস্ব প্রকাশনী থেকে বের হয়েছে? হ্যাঁ। ওকে, ইন্টারেস্টিং। আর তোর প্রকাশনী নিশ্চয়ই তখন বইমেলা স্টল পাওয়ার মতো অবস্থা হয় না। সো তাইলে কোন প্রকাশনীতে আসলো? আচ্ছা, আমি হচ্ছে পরিবেশক রাখলাম বইমেলায়, কিন্তু যাদের স্টল নাই তারাও কিন্তু চাইলে অন্য যাদের স্টল আছে তাদের কাছে পরিবেশক হিসেবে বই রাখতে পারে। হ্যাঁ, কমিশন। তো আমি বই আসলো ফেব্রুয়ারি 24 তারিখ, 28 তারিখে মেলা শেষ, 4 দিন আছে। তো ওই দিন বই মোড়ক উন্মোচন হলো। কেউ আমাকে চেনে না। ওই তখন আমি ফেসবুক আইডি খুললাম সালমান হাবিব নামে। বইয়ে তো আর একজন অব্র নাম দেওয়া যাবে না, রাইট, সালমান হাবিব নাম দিলাম। তো তখন 4 দিনে আমার বোধহয় 28 কপির মতো বা 30 কপির মতো বই সেল হয়। তো বইয়ের যে খরচ, টাকা তো উঠে নাই, কিছুই উঠে নাই। এখানেও আসলে হতাশ হওয়ার মতো বিষয় ছিল, কিন্তু আমার মনে হলো হতাশ হলে চলবে না। আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি, আমার কাছে সবসময় আয়াতগুলো যখন সংকটে পড়তাম, সমস্যায় পড়তাম, মনে হতো কি যে ওই সমস্যার জন্য আল্লাহ এই আয়াতটা লিখেছেন। এই যেমন আল্লাহ তো মানে আপনি যদি কোনো একটা জিনিস বানান, আপনি তো জানবেন যে এটার মানে কি কি ক্রাইটেরিয়া আছে বা ওর স্বভাবটা আসলে কি। আল্লাহ তো আমাদেরকে বানিয়েছেন এবং জানেন আমাদের কোন পর্যায়ে গেলে আমরা হতাশ হয়ে যাব, আশা ছেড়ে দেব। এই জন্য আল্লাহ তাআলা একটা মানে আয়াত নাজিল করেছেন, একটা মাইল ফলক দিয়েছেন যে তুমি তো জানি এরকম হবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে একদম ডুবে গেলেও তুমি কখনো হতাশ হও না, নিরাশ হয়ে যেও না। আমার রহমত থেকে তুমি কখনো নিরাশ হও না, আমি আছি। আসলেও কিন্তু পৃথিবীর কেউ যদি আমাদের সাথে না থাকেন, সেই না থাকার সময় জুড়েও কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে থাকেন। খুব সত্যি কথা। আপনি আগুনে পুড়েন বা পানিতে ডুবেন, একা থাকেন কিংবা কোলাহলের ভিড়ের ভেতর, সবসময় কিন্তু আল্লাহ থাকেন। আল্লাহ কখনোই আমাদেরকে ছেড়ে চলে যান না। আল্লাহর কোনো একটা অবাধ্য কাজ করছি, আল্লাহ মাফ করুক, তখনও কিন্তু আল্লাহ আমার সঙ্গে আছেন। তো এই জিনিসটা আমি সবসময় মনে করতাম। তারপর আমি মেলা শেষ, সবাই গোটায় নিয়ে গেল। আমি চিন্তা করলাম, আচ্ছা তো যেহেতু 2-4 জন মানুষ আমার লেখা পছন্দ করে, এটা যদি আমি আরো 200 জন মানুষের কাছে পৌঁছাইতে পারি, সেখান থেকে তো আরো 2-4 জন বের হবে। তো আমি এটাকে আরো বিস্তৃত করার চেষ্টা করি, মানে ওয়ার্ড অফ মাউথটা ছড়াবে। তার আগে একটু কি জিজ্ঞেস করবো যে সাদাত হোসাইন তো খুব নামকরা একজন লেখক, সাহিত্যিক, তো উনি তোর বইতে প্রচ্ছদে আছেন। আচ্ছা, এটা উনি আমার বইয়ের ফ্ল্যাপ লিখে দিয়েছেন আর কি। রাইট। তো আমি যখন 16 সালে বইমেলায় গেলাম, 16-17 সালে বইমেলায় তো যেতাম, নিজের বই না হলেও তো তখন যেতাম। তো গিয়ে দেখলাম যে একটা স্টলের সামনে, ভাষাচিত্র সম্ভবত, স্টলের সামনে বিশাল লম্বা লাইন। আমি জানি হুমায়ুন আহমেদ স্যার নাই, তো মেলার মাঠে সেলিব্রিটি ছাড়া মানে মিডিয়া পার্সন ছাড়া তো ওইভাবে দীর্ঘ লাইন হওয়ার কথা না। 16 সালের কথা। তো দেখলাম যে
একজন তরুণ লেখক, খুবই সুদর্শন দেখতে। তো তার স্টলের সামনে নারী পুরুষের দীর্ঘ লাইন, মানুষ লাইন ধরে, ধৈর্যের সাথে লাইন ধরে বই কিনছে। এক্স্যাক্টলি। আমি বললাম ওনার নাম কি? বলে যে সাদাত হোসেন। সাদাত হোসেন বলার সাথে সাথে আমার মাথায় আসলো আমি বোধ নামে একটা শর্ট ফিল্ম দেখেছিলাম তারও আগে। তো ওইটার যে ডিরেক্টর তার নাম ছিল সাদাত হোসেন। তো আমার মাথায় খেলে গেল যে এটার সাথে ওটার কোনো সম্পর্ক থাকতে পারে। তো কাছে গেলাম, গিয়ে দেখলাম যে না, ওনার হাতের লেখাও বেশ সুন্দর আর মানুষের সাথে খুব সুন্দর করে কথা বলে। আমি তখন তো আমি হচ্ছে একজন অব্র নামে মোটামুটি ফেসবুক পাড়া একটু ফেমাস, আমার মধ্যে একটু অহংবোধ কাজ করতো। তো আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? আমি বললাম একজন অব্র। বলে যে কেন, আকিকা দেওয়া নাম নাই? বাবা মা আকিকা দিয়ে নাম রাখছে, ওইটা কেন রাখো নাই? তো সব প্রথম সাক্ষাতে কেউ যদি আপনাকে ঝাড়ি দেয় তাহলে আপনার কিন্তু ভালো লাগবে, ভালো লাগার কথা না। হ্যাঁ, তো আমি খানিকটা দূরে এসে বললাম কি লোক এটা, এরকম কেন? তো যখন আমি পরবর্তীতে শুনলাম যে বোধ এই শর্ট ফিল্মটা ওই ভদ্রলোকের করা, আমি তো ভাই পুরো ফিদা হয়ে গেছি, কারণ আমি জানতাম এটা কলকাতার কোন একজন ডিরেক্টরের কাজ। 4 মিনিট বা কতটুকু ডিউরেশনের একটা শর্ট ফিল্ম, কোনো ধরনের মানে ডায়লগ নাই, উইদাউট ডায়লগ। এইটুকু দেখার পর আমার মনে হয় যে 80% মানুষের হচ্ছে চোখ দিয়ে পানি আসে। তো আমি বললাম যে ঠিক আছে, উনি আমাকে বকলেও আমি তার কাজের জন্য পছন্দ করি। তো তারপর আমি শুরু করলাম যে তার আসলে কি কি লেখা আছে বা কি প্রকাশিত বই আছে ওগুলো সংগ্রহ করলাম। সব তো আর কেনা সম্ভব ছিল না তখন, যারা সংগ্রহ করেছে তাদের থেকে নিয়ে পড়তাম। দেখলাম যে চমৎকার লিখে, আমি যেরকম করে বলতে চাই সেও ঠিক ওরকম করে লিখে গেছে। আমি এখন সাদাত হোসেনকে বলি যে সাদাত হোসেন মূলত একজন সামগ্রিক অনুভূতির হ্যাকার। আমাদের 8 জন 10 জন 200 জন মানুষের ভেতরে যে কান্নাগুলো, যে হাসি আনন্দগুলো আমরা প্রকাশ করতে পারি না, সেগুলো সে শব্দের মাধ্যমে প্রকাশ করে দেয়। আমরা পড়তে গিয়ে, আমরা পাঠ করতে গিয়ে দেখি আরে এই দুঃখটা তো আমার, এই হাসিটুকু তো আমি তো হাসতে চেয়েছিলাম। তো এই জন্য সাদাত হোসেন একজন সামগ্রিক অনুভূতির হ্যাকার। আমি তাকে আমার কিছু কবিতা পাঠালাম। এই বিষয়ে একটা কথা একটু না বললেই না। রেডিওতে আমি যখন কথা বলতাম, তো সেই সময়টা আমি এরকমটা বলতাম, অনেকবারই বলেছি। মানে হয় না যে রেডিওতে এক কথা অনেকবার বলতেও ভাল লাগে না, শুনতেও ভাল লাগে না, কিন্তু এই কথাটা আমার অনেকবার বলতে ভাল লাগতো। আমি মানে আমার যারা লিসনার ছিলেন তাদেরকে বলতাম যে একটা গান কখন হিট হয়, যখন ওই গানের কথা আর আপনার মনের কথাটা মিলে যায়, একদম তখনই গানটা হিট হয়। এবং আমি অনেক মানুষকে জিজ্ঞেস করতাম যে, মানে অনেক সিঙ্গার যারা, জিজ্ঞেস করতাম যে আচ্ছা এই অ্যালবামে, কারণ ওই সময় তো আসলে অ্যালবামও ছিল, সিডিতে যদিও, অ্যালবামে যে 10টা 12টা গান আছে, আপনার পছন্দের গান কোনটা? সো মোস্ট অফ দ্য কেসে যেটা হইতো, যেটা হিট হচ্ছে ভার্সাস যেটা ওনার পছন্দ, দুটা মিলতেছে না। তো তখন আমি বললাম যে কেন বলেন তো, মানে আপনি যেটা পছন্দ করছেন, আপনি নিজে গায়ক, আপনি কেন বুঝতে পারছেন না যে এই গানটা হিট হবে? বলে যে না, এটা আসলে বোঝা যায় না। আমি বললাম ট্রু, বোঝা যায় না, কিন্তু ওই জায়গা থেকে যে এই গানের কথা বেশিরভাগ মানুষের মনের কথা, যখন আমার মনে হবে যে এই গানটা শুনতে শুনতে আরে আমাকে নিয়ে লিখছে গানটা, তখনই আসলে ওই গানটা হিট হয়। একদম একদম লেখার বেলায়ও তাই আসলে। আর প্রত্যেকটা গান তো মূলত যে গীতি কবিতায় থাকে, প্রথমে তো গীতিকার এটাকে লিখেন, তারপরে সুর এবং পরবর্তীতে গাওয়া হয়। তো গান মূলত কবিতায়, কিন্তু এই জন্যই যখন যত বেশি মানুষের অনুভূতি মানে একত্রীকরণ করা যাবে, তত বেশি এটা ওই যে আধুনিক শব্দে ভাইরাল হবে, হিট হবে। তো আমি আমার দিক থেকে, উনি তো অনেক বড় মানুষ, ফেমাস, আমার দিক থেকে চাইলাম যে ওনার কিভাবে একটু কাছাকাছি যাওয়া যায়। তো বলে রাখা ভালো, ততদিনে আমি যে মানুষটাকে রাতের বেলা শুনে নিজের দুঃখ কষ্টগুলো হালকা করতাম, সেই মানুষটা রেডিও ছেড়ে চলে গেছে। তখন আর তাকে শুনতে পারি না। মনে হয় যে দুঃখ রাখার যে একটা জায়গা ছিল, মানে ধরেন আপনি কোথাও গিয়ে, আমাদের শৈশবে তো আসলে চিঠি যুগ ছিল। আমি ছোটবেলা থেকে বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতাম, তো কোনো কিছুর প্রয়োজন হলে চিঠিতে লিখে পাঠাতাম যে হচ্ছে আমার এটা লাগবে, ওটা লাগবে, 200 টাকা লাগবে, এটার জন্য চিঠি লিখে পাঠালে আবার ডাক পিয়নের কাছে দিয়ে দিত আর কি। এমন হয়েছে যে আমি চিঠি লিখে বাড়িতে পাঠালাম, ওই চিঠি পৌঁছানোর আগে আমি বাড়িতে চলে গেছি কোনো কারণে।
তো চিঠিতে তখন বিস্তৃত পরিসর, আমার লেখালেখির পেছনে ওই চিঠিগুলোরও অবদান আছে, বাড়িতে পাঠানো। আমি বিস্তৃত পরিসরে লিখতাম আমাদের গরুটা কেমন আছে, ঘাসগুলো কতটুকু বড় হয়েছে, নদীতে জোয়ার আসে কিনা, মাছ ধরা পড়ে কিনা। যেহেতু আমি গ্রামের ছেলে, আমার চোখে ওগুলো ভাসতো। আর ব্যক্তি জীবনে আমি খুব সংবেদনশীল মানুষ এবং আবেগপ্রবণ মানুষ। আবেগটাকে আমি মনে হয় না যে এখনো কন্ট্রোল করতে পারি। আমি একটা কলম যদি কালি শেষ হয়ে যায়, কলমটাকে সহজে ফেলে দিতে পারি না, এটা মায়া জড়িয়ে যায়। আর পৃথিবীতে সবচাইতে জটিল এবং জোরালো আঠার নাম হচ্ছে মায়া। আপনি যদি কাউকে ভালোবাসেন, কারো প্রেমে পড়েন, সেখানে বিচ্ছেদ আসবে, ভুলে যাওয়ার ব্যাপার আসবে, কিন্তু কোথাও যদি মায়াই পড়েন, এটা থেকে উত্তরণের কোনো পথ নাই। দিন শেষে শুধু বাড়তেই থাকবে। না, নিঃসন্দেহে আমি এই অনুভূতির সাথে একমত। তারপরে কি হলো 18-র পরে? 18-র পরে ওই যে সাদাত হোসেন, আপনি যেটা বলছিলেন যে ফ্ল্যাপে তার লেখা কিভাবে, মানে প্রথম বইয়ে সাদাত হোসেনের মতো মানুষের ফ্ল্যাপে লেখা, এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তো ওনাকে পাঠালাম, দেখি ভদ্রলোক আমার রেসপন্স করলেন। আমি বললাম যে ফেসবুকে, মেসেঞ্জারে। ওই একজন অভ্র থেকে না সালমান হাবিব? সালমান হাবিব থেকে। আচ্ছা। তারপর আমি ওনাকে বললাম, পরে আমি আমার মধ্যে তখনও আসলে ওই উপলব্ধিটুকু ছিল না যে হচ্ছে প্রত্যেকের একটা নিজস্ব আইডেন্টিটি থাকা উচিত। হ্যাঁ ঠিক আছে, ফ্যান্টাসি থেকে আমাদের হয়তো হিমু ভালো লাগে, অব্র ভালো লাগে, মিসির আলী ভালো লাগে, কিন্তু আমি তো নিজস্ব একটা সত্তা আছে আমার। তো এই জন্য এখন কবিতায় আমি বলি যে আমি আসলে একই পথে হাঁটতে পছন্দ করি, কিন্তু অন্য কারো পা ফেলা পায়ের ছাপে পা রেখে না। কারণ আমি চাই আমি যে পথে হেঁটে যাব সেখানে যেন আমার নিজস্ব একটা পদচিহ্ন থাকে। তো আমি কখনো জীবনানন্দের মতো করে লিখতে চাইনি, আমি রবীন্দ্রনাথের মতো করে লিখতে চাই না, আমার কবিতায় নজরুলের ছাপ থাকুক সেটাও আমি চাই না। তার মানে এই না যে ওনাদেরকে আমি অশ্রদ্ধা বা অসম্মান করছি। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, ওনারা হচ্ছেন বটবৃক্ষের মতো, আমি ধরেন সেই বট গাছের একটা পরগাছা। আমি এটুকু বিশ্বাস করি। তো কেন তাদের মতো চাই না? কারণ আমি চাই যে আমার লেখাটা পড়ে যেন মানুষ বুঝতে পারে, বলতে পারে যে এটা সালমান হাবিবের মতো হয়েছে। আর অন্যথায় আমি যত ভালোই লিখি না কেন, মানুষ পড়ে বলবে ও জীবনানন্দের মতো। যেমন হুমায়ুন আহমেদ যখন মারা গেলেন, তার তো অনেক লেখা নাটক হয়েছে এবং উনি অনেক নাটক রচনা করেছেন। কেউ কিন্তু ওনার নাটকের যে ঢং কপি করার চেষ্টা করেছেন অনেক, কিন্তু বইয়ের মধ্যেও জমে নাই কিন্তু আসলে। এই জন্য নিজস্ব, মানে মেকিং ইউর ওন মার্ক, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন আরজে সালমান কিন্তু আর হবে না, কবিতায় গল্প বলা মানুষ আসতে পারে। আমি কিন্তু রেডিওতে কখনোই নিজেকে সালমান বলে মানে পরিচয় দিতে চাইনি বা এখনো চাই না। আমি শো শুরু করতাম যে আসসালামু আলাইকুম, আমি সালমান হাবিব, কবিতায় গল্প বলা মানুষ, আছি আপনাদের সাথে। তাও যে কোথাও ওই যে পোস্টের কারণে বা কোথাও মেনশনের কারণে আর যে সালমান লিখতে হতো, তো ওইটা থেকে আমাকে আমার মাঝে মধ্যে ফোন কল আসতো, আমি রিসিভ করলে বলতো যে আপনাকে শুনে আমার শৈশব কেটেছে, আমার কৈশোর কেটেছে, এতদিন কোথায় ছিলেন। যেন জীবনানন্দের কবিতার লাইন যে পাখির নীরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন শোধালো এতদিন কোথায় ছিলেন। তো আমি তার উচ্ছ্বাসটাকে আটকাতাম না এবং সবশেষে বিনয়ের সাথে বলতাম যে আপনি যে সালমানের কথা বলছেন, আমি নিজেও ওনার একজন শ্রোতা, মুগ্ধতম শ্রোতা। তারপরে কি বকাঝকা করতো? না, বলতো যে আচ্ছা আপনাকেও ভালো লাগে। কিউট, ভেরি কিউট। তারপর কি হলো 18-এর পরে 19-20? তো এই তখন হচ্ছে উনি আমাকে রেসপন্স করেন। আমি বললাম যে আমাকে একটা ফ্ল্যাপ লিখে দিতে হবে, আমাকে তো কেউ চেনে না, আপনি যদি একটু স্বীকৃতি দেন যে ওর লেখা হয় মোটামুটি, একটা বিশাল ব্যাপার। তো উনি চমৎকার একটা কথা কিন্তু আমাকে লিখলেন। তো কবিতার সংজ্ঞা বলা যায় যে কবিতা আসলে কি। একজন সাদাত হোসেন লিখেছেন যে কবিতা আমার কাছে প্রবল দহনের টুপ করে ঝরে পড়া শীতল জলের ফোঁটার মতন, স্পর্শটুকু শরীর ছাপিয়েও রয়ে যায় বুকের গহীনে কোথাও। আমি সহজ কবিতার পাঠক, কারণ আমার মনে হয় আমাদের অনুভূতিগুলো সহজ। আমরা সহজ ভালোবাসায় পূর্ণ হতে চাই, সহজ দুঃখবোধে কেঁদে দিতে চাই। সেই কান্নায় সহজ অথচ গভীর বেদনা ছুঁয়ে দিয়ে যায় কবিতার মতোই, ছুঁয়ে দিয়ে যায় ভালোবাসা এবং আনন্দ। কবিতা যেন সেই সহজ অথচ গভীর করে স্পর্শ করে যাওয়া সেই অনুভূতি। সালমান হাবিব তেমনি সহজ অথচ গভীর অনুভূতির স্পর্শে ছুঁয়ে দেয়া কবিতার কবি। তার কবিতাগুলো আমাদের মন খারাপের বিষণ্ণ সন্ধ্যায়
কিংবা ভালোবাসার অপার্থিব অনুভূতিকে বুকের খুব কাছ থেকে আমাদের ছুঁয়ে দিতে দিতে বলবে, আমার জন্য ভীষণ পুড়ে গেলে খুঁজে দেখো, হয়তো তোমার পাশেই কোথাও আছি, যেমন থাকে শরৎ আকাশ নীলের কাছাকাছি, যেমন থাকে শরৎ আকাশ নীলের কাছাকাছি। তো এটা আমার জন্য প্রাপ্তির একটা বিষয়। অসাধারণ, দারুণ। তারপর তো বই আসলো, 30 কপি বিক্রি হলো এক মেলায়। আমি পরের বছর আমি সারা বছর হচ্ছে বিভিন্ন গ্রুপে মানুষের কাছে সালমান হাবিব হয়ে রিপ্রেজেন্ট শুরু করলাম। যে আমার এই কবিতার দুটো লাইন ছিল খুব চমকপ্রদ, যে অতটা দূরে নয় আকাশ, যতটা দূরত্বে তোমার বসবাস। এটা শেষে লেখা আছে বোধহয়। হ্যাঁ, কেন? কারণ আকাশকে চাইলেই কিন্তু দেখা যায়, দৃষ্টিতে স্পর্শ করা যায়। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, সেখান থেকে কিন্তু মন চাইলে আকাশ দেখতে পারবেন। কিন্তু কাছের যে মানুষটা দূরে চলে যায়, দূরত্ব বাড়ায়, পাশাপাশি বসে থাকলেও কিন্তু তার দিকে অধিকারের দৃষ্টি নিয়ে তাকানো যায় না। খুব করে পুড়ে গেলেও কিন্তু বলা যায় না আমি ভালো নেই, তুমিও কি তাই আছো বুঝি। এই জন্যই মূলত লিখেছিলাম যে অতটা দূরে নয় আকাশ, যতটা দূরত্বে তোমার বসবাস। এরপর আমার দ্বিতীয় বই আমি তাও লিখলাম বাটন ফোনে, মানে এই যে ভালোবাসি একটি কবিতার নাম। এটার প্রচ্ছদ একদিন আমি হচ্ছে স্ক্রল করতে করতে আমি দেখলাম যে পানির উপরে কচুরিপানার যে ছোট ছোট ইয়েগুলো, তো স্টিল ওই ফটোটাকেও কিন্তু আমি প্রচ্ছদে দিতে বললাম। আর শুধু এই প্রচ্ছদের জন্য আমার এই বইটা অনেক মানুষ কিনছে। হ্যাঁ, মানে দারুণ। কেনার পর আমি জানি না মানে এখনকার জেনারেশন কচুরিপানা কত টাকা চিনে। শহরে তো কচুরিপানা জন্মানোর মতো জায়গা নেই, বাট আমরা চাঁদপুরে যাওয়ার সময় তো লঞ্চে যেতাম, তো ওই নদীর পাড়ে দুই পাড়ে। আর বর্ষাকালে ওই যে জমাট বাঁধা কচুরিপানা ভেসে আসতো, আমরা ওগুলো কেটে হচ্ছে নৌকা বানাতাম কচুরিপানার। তো তখন এই বইটা প্রচ্ছদের জন্য মানুষ কিনে, কিন্তু কিনে নেওয়ার পর কবিতা পড়ে হচ্ছে আমাকে চেনে আর কি। তো ততদিনে আমি দেখি যে আসলে কবিতা দিয়ে কিছু হচ্ছে না, খুব টানে পড়েন, আমার আসলে থাকা খাওয়া এদিকে খুব ঝামেলা। আমি বললাম যে আমি চাকরি করব। কি চাকরি করব? আমার একটা চাকরি হলো তখন ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, মানে গাজীপুরে। আমি ঢাকা ছেড়ে ছুড়ে কবিতা ছুটি দিয়ে গাজীপুর চলে গেলাম। এজেন্ট ব্যাংকিংয়ে আমার মনে হচ্ছে যে ওখানে আমি আসলে ব্যাংকে চাকরি মূলত এটা শোনালেও আমি কাজ করতাম, গিয়ে শাটার খুলতাম প্রতিদিন, ঘর ঝাড়ু দিতাম, মুছতাম। ওই মোছার পর মালিক আসতো, এসে তার জুতা এইভাবে জোরে ঝাড়া দিয়ে ময়লা ফেলে বলতো, কি ঝাড়ু দিলা? কিছুই হয় না। আমি তখন মানে কাতর দৃষ্টি নিয়ে তাকায় থাকতাম, শুধু বলতাম একটু ভালো করে ব্যবহার করলেও তো হয়। তো ওখানে চাকরি করলাম প্রায় 1 বছরের মতো, মোটামুটি 7-8 মাস বা 10 মাসের মতো। ওই ব্যাংকে চাকরি করা অবস্থায় আমি আরেকটা বই লিখলাম, সেটার নাম হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন মূলত তো হচ্ছে দাড়ি, কমা, কোলন, ডেশ, মানে বাংলা জ্যোতি চিহ্ন বলতে আমরা যেগুলো বুঝি। এটার আইডিয়াটা মাথায় আসলো, আমরা যখন কোনো একটা বাক্য শেষ করতে চাই তখন কিন্তু দাড়ি দেই, দম নিতে হয়। কোথাও একটু থামতে হলে কমা ব্যবহার করি, ইংরেজিতে লিখলে সেটা ফুল স্টপ দেই, রাইট? তো ঠিক বাক্য শেষ করার মতো আমরা যখন কোনো সম্পর্ক শেষ করে দিতে চাই তখন কিন্তু কথার মাধ্যমে দাড়ি টানি। এরকম কিন্তু হয়, দীর্ঘদিন চলা একটা সম্পর্কে আমরা যখন ছুটি নিব, যে তার সাথে আর হচ্ছে না, তখন আমরা কি বলি? ভালো থেকো বা ভালো থাকিস, রাইট? তো এই ভালো থেকো মূলত হচ্ছে সম্পর্কের বিরাম চিহ্ন, দাড়ি চিহ্ন। আমি এটা নিয়ে লিখেছিলাম যে কারো কারো কাছে অদ্ভুত এক বিরাম চিহ্ন থাকে, বাক্যের শেষে দাড়ি টেনে দেবার মতো করে তারা সেই সব বিরাম চিহ্ন টেনে দিয়ে ইতি ঘটায় সম্পর্কের। অদ্ভুত সেই বিরাম চিহ্নের নাম ভালো থেকো। আজকাল তাই কেউ কথা বলার শেষে ভালো থেকো, ভালো থাকুন কিংবা ভালো থাকিস বললে আমি জিজ্ঞেস করে নিই, এটা কি দোয়া বাক্য নাকি সম্পর্কের রীতি? তো ব্যাংকে চাকরি করতে করতে আমি বইটা লিখছি। লেখার পর আমার মনে হলো আমি আসলে ফুরায় যাচ্ছি, আমি এই জায়গার জন্য না। এই যে সকালবেলা যাই দোকানেই বলা যায়, মানুষের অ্যাকাউন্ট করে দেই, টাকার হিসেব, আবার মাস শেষে একটা টার্গেট থাকে, ফুলফিল না করতে পারলে মালিক হচ্ছে খুব কথা শোনায়, বাজে ব্যবহার করে, অনান্তরিক। আমি ওখানে থাকতাম, যদি মানুষ আমাকে আরো কম টাকা দিলেও থাকতাম, আরো পরিশ্রমে কিছু করালেও আমি থাকতাম, কিন্তু যদি ব্যবহারটা আন্তরিক হতো আর কি। আল্লাহ ওনার ভালো করুক। আমি যখন চলে আসি তখন আমার স্যালারি ট্যালারি কিছু আনি নাই,
গাজীপুর একটা এক রুমের মেসে থাকতাম। তো একদিন ও মনে হলো যে না, আমি ফুরায় যেতে চাই না, আমি সব কিছু নিয়ে আবার ঢাকা চলে আসলাম। এসে আবার সেই মেস জীবন। তখন তো আমার 3টা বই হয়ে গেছে। সো এটা কি তুই বিদায় ভালো থেকো না বলেই বের হয়ে এসেছিস? হ্যাঁ। আচ্ছা, তো মাঝখানে একটা গল্প পড়ছিলাম ফেসবুকে, মানে একজন লিখেছেন, আচ্ছা, উনি বলছেন এরকম যে ওনারই এক কলিগ নিচে গেছেন চা খেতে খেতে তার মনে হচ্ছে আচ্ছা আমি জীবন নিয়ে কি করছি, আমি এই যে 9টা 5টা বা 9টায় শুরু হয় 5টায় শেষ হয় না, ওটা হয়তো রাত 9টা পর্যন্ত চলে যায়। এই যে জীবনে আমি প্রতিদিন অফিস করতে আসি, তারপর আবার বাসায় চলে যাই, একটু ঘুমাই, তারপর আবার এসে অফিস করি, আমি আসলে ঠিক করছি না। তো উনি হচ্ছে চা খেতে খেতে এই সিদ্ধান্ত নিয়ে তারপর বললো যে আমি আর অফিসে যাব না। এবং তিনি তারপর হারিয়ে গেলেন, তিনি তার মতো করে। অনেকদিন পরে নাকি তার সাথে দেখা হয়েছে, তখন জিজ্ঞেস করলো যে আপনি মানে দুপুরবেলা গেলেন চা খেতে, তারপরে আর এলেন না? হ্যাঁ, আমি আর এলামই না। এবং ওই সিদ্ধান্তগুলো যদি না নেওয়া যায় না, তাহলে ওই যে 9টা 5টা অফিসে জীবন কেটে যায়। হ্যাঁ, ট্রু ট্রু। আমাদের হয় কি, আমাদের তো অনেক বাধা থাকে, মানে পিছু টান থাকে, রেসপন্সিবিলিটি থাকে। আর তুই যদি প্রোভাইডার হস, যে তোর উপর ডিপেন্ডেন্ট আরো কিছু, তাহলে তো আর কিছু, তাহলে কিন্তু ওই স্বপ্নগুলা স্বপ্নই রয়ে যায়, এটা পূরণ করাটা খুব কঠিন অনেক। কারণ ওই বাধা থেকে বের হয়ে এসে তারপর নিজের স্বপ্নটাকে চেস করা। এবং একটা বিষয় তো সত্যি যে সবার স্বপ্ন চেস করলেও পূরণ হয় না, এখানে উপরওয়ালার একটা ব্লেসিং এর দরকার আছে। একদম একদম। এনিওয়েজ, তারপর চলে আসলি। ততদিনে হচ্ছে 2020 সাল, 18, 19, 20, 3 বছরে আমার 3টা বই লেখা হলো। তখন হচ্ছে আমার মোটামুটি চলার মতো টাকা আসে। আমি কিন্তু আমার প্রকাশনী থেকেই করতাম। আমার প্রথম বইয়ের সারা বছরে যা বিক্রি করলাম, ওই যে মেলা শেষ হওয়ার পর ওই যে টাকা আমার বাঁচলো, ওইটা দিয়ে আমি দ্বিতীয় বই করলাম। দ্বিতীয় বই আর প্রথম বই 2টা বিক্রি করে আরো যে টাকা জমলো, এবং ব্যাংকের চাকরি, ওইটা দিয়ে আমি 3য় বই করলাম, বিরাম চিহ্ন। আমার কিন্তু পুঁজি 700 টাকা, আর ওই 10,000, আর ওই 10,000 টাকা ওটা ভুলে যাওয়া যাবে না। না না না, কোনোভাবেই না। তো এরপর হচ্ছে 3টা বই একসাথে বিক্রি হলে আমি দেখি যে মোটামুটি মানে আসছে টাকা, আমার তখন একটু স্বস্তি পাচ্ছি। এরপর আমি লিখলাম হচ্ছে আমার 4র্থ বই, আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ। ততদিনে কি রেডিওতে জয়েন করা হলো? না না, তখনও হয়নি। ওকে, আমি 22-এর শুরুর দিকে আর কি রেডিওতে জয়েন করলাম। আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ, এটা যদি আপনি দেখেন, এটার নাম আমি কিভাবে আসলো, আমি একদিন কাগজে দুঃখ লিখতে গিয়ে মাঝখানে বিসর্গ দেই নাই ভুলে। আমি দেখি যে দুঃখটা দুঃখ হয়ে আছে, ওই রকম যে দৃশ্যত যে দুঃখী দুঃখী ওইটা লাগে না। আপনি নিজে তাকান, মানে বিসর্গ ছাড়া, মানে দুঃখের সাথে যে একটা দীর্ঘশ্বাস জড়িত থাকে, এই বিসর্গটা তুলে দিলে দুঃখ হালকা হয়ে যায়। হ্যাঁ, তো আমার কাছে মনে হলো এই দুঃখটার মধ্যে ওরই অথেন্টিক যে দুঃখটুকু, ওটা ওই বিসর্গের মধ্যেই আছে। তো আমার মনে হলো যে কাছের মানুষের দেয়া দুঃখগুলো বিসর্গযুক্ত দুঃখ, আমরা খুব পুরি, এটাতে খুব কষ্ট পাই। আর অচেনা দূরের মানুষের দেয়া দুঃখগুলো ওই বিসর্গবিহীন দুঃখের ছোট মতো। দুঃখ। তো এই আর কি। এই বইয়ের পর থেকে এটা তো 21-এ, 18 থেকে 20 পর্যন্ত আমার বছরে একটা করে 3 বছরে 3টা বই আসলো। আর এরপর থেকে প্রতি বছরে 2টা করে বই আসলো। 21-এ 2টা, 21-এ প্রথমে আসলো এটা, এরপর আসলো আল্লাহকে ভালোবাসি। আমি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি সবসময় বলি যে প্রথমে হচ্ছে আমি একজন মুসলমান, দেন আমি অন্য যে পেশারই থাকি না কেন, আমার বিশ্বাসের জায়গাটা যেন কখনোই কোনোভাবে নড়বড়ে না হয়। আমার কলমের কিছু দায়বদ্ধতা আছে। আমি কেন লেখালেখি করি, আমি কিন্তু শুধু অর্থ উপার্জনের জন্য বা মানুষ আমাকে চিনবে এই জন্য লেখালেখি করি না। আমি আমার কলমের একটা দায়বদ্ধতা আছে, যেটা আমার প্রত্যেক বইয়ের শেষ যে পৃষ্ঠাগুলো আছে সেটা যদি পাঠক দেখে তাহলে বুঝতে পারবে। আমি লিখেছিলাম যে দুঃখ থাকলে কবিতা লেখা যায়, কিন্তু দরদ না থাকলে দুরুদ লেখা যায় না। আমি এটার পর একটা সিরাতের উপর একটা বই লিখছি আর কি এখন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে। তো ওটা লিখতে গিয়ে আমার মনোপুত হচ্ছে না কোনো কিছু। তো আমার যারা পরিচিত বন্ধুরা আছে ওরা বলে যে বই এখনো আসে না কেন, বলে যে আমি যেই দরদ দিয়ে লিখতে চাই ওটা আসে না। এটা সত্য, দুঃখ থাকলে আপনি কবিতা লিখতে পারবেন, কিন্তু
দরদ না থাকলে দুরুদ লিখতে পারবেন না। দুরুদ তো মূলত হচ্ছে নবীর উপর, নবীর শানে। হ্যাঁ, শানে যা কিছু রচিত হয়। তো আলহামদুলিল্লাহ এরপর আর আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। আর রেডিওর যে জার্নিটা, এরপর তো আমার আসলো হচ্ছে মন খারাপের মন ভালো নেই, তারপর আসলো আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে, তারপর দুঃখ দুগুণে 5, 2 দুগুণে 4 বলি না, আমি লিখেছি দুঃখ দুগুণে 5, কারণ দুঃখ আসলে নিয়ম মেনে হয় না, এটা দেখবেন হিসেবের বাইরে গিয়ে আপনার হয়ে যাবে। তারপরে আসলো কবিতার দ্বৈত উচ্চারণ। আমরা বলি যে কবি আসলে কার, কবিতার। এরপর এসেছে কথাটা ফুরিয়ে এলে নাম ধরে রেখো। এরপর এই বছর আসলো মনে পড়ে মনোপুরে। রাইট। এবং এই বছর আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনেই বইমেলায় যেতে চাই, শুধুমাত্র তোর এই বইটা আমরা স্টলে দাঁড়িয়ে কিনবো। মানে আমি বোধহয় লাস্ট বইমেলায় গিয়েছি 2016-তে। সে বছর আমার বোধহয় প্রথম বই, শেষ বইটা আমার ওই বছর বের হয় বোধহয়। সো হ্যাঁ, 16-র পর তো আমরা আর যে সালমান আব্দুল্লাহকে আর পাইনি, আর খুঁজে পাইনি। মানে আমার কাছে তিনি ছিলেন একজন হেমিলিয়নের বাঁশিওয়ালা। তারপর আমি তো কবিতা লিখতাম, পড়তাম, কিন্তু আমি যেহেতু গ্রামে জন্মেছি, একদম অজপাড়া গায়ে, আমাদের ইলেকট্রিসিটি ছিল না, আমরা কুপি বাতি হারিকেনের আলোতে পড়াশোনা করতাম। তো ওই জায়গায় তারপর আবার আমি পড়াশোনা করেছি কিশোরগঞ্জ। ময়মনসিংহ এর কিন্তু একটা আঞ্চলিক টান আছে। খায়াল চুইন, গ্যাস লাইন, আমি একটু জানি কারণ আমি ক্যান্টনমেন্টে ছিলাম তো এই বিল্ডিং এ। আর আপনি তো ফোন কলগুলো যে এলাকা থেকে ফোন করতো ওভাবেই কথা বলতেন আর কি। মানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে ক্যান্টনমেন্টে যেটা হয়, ক্যান্টনমেন্টের কোয়ার্টারগুলোতে এক বিল্ডিং এ কম হলেও 8টা বা 10টা ফ্যামিলি থাকে, এবং তারা একজন এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। আচ্ছা, হ্যাঁ, কেউ ময়মনসিংহ এর, কেউ নোয়াখালীর, কেউ বরিশালের, কেউ সিলেটের। সো এবং প্রত্যেকেই মোস্টলি তাদের আঞ্চলিকতার অন্তত কথায় যেটা আছে সেটা মেনটেন করে। তো এরকম আমাদের পাশে বাসায় এক আন্টি ছিলেন, তারা ময়মনসিংহ এর ছিলেন, হাই সুইন। সো হাবিব, তোর এই বইটা ডেফিনেটলি, মানে আমি জানি না আজকের এই কপিটা আমি রাখবো কিনা। হ্যাঁ, শিওর। কিন্তু আমি এই বইটা আমি এবং তোর ভাবি দুজন মিলেই আসলে বইমেলা যেতে চাই, এবং আমরা নিজেরা কথা বলছি। অনেক বড় আনন্দের বিষয়, কারণ আমি অনেকদিন হয়েছে যাই নাই, যাওয়ার উপলক্ষ ওইভাবে পাইনি। আপনি হারানোর দিনগুলোতে আমি এটাও ভাবতাম, এই লোক যদি একটা বই লিখতো, ওই জন্য যদি বই মেলায় আসতো তবুও তো দেখতাম। কিন্তু আমি খুব খারাপ লিখি, এইভাবেও হারানো যায়, মানে একেবারেই। রাইট, একটু ডুব দিয়েছিলাম কোথায়, ভালো এবং আপনি সফল পেরেছেন না, মানে ডুব দিয়ে হারাতে পেরেছি। হ্যাঁ, এই যে আবার ফেরত আসলাম না, মানে আমার ইউটিউব শো এর নিচে অনেকে কন্টেন্ট, মানে অনেকে লেখে, আচ্ছা আপনি কি ওই লোকটা? হ্যাঁ, আসলেই। সো তোর রেডিও জার্নিটা কিরকম ছিল? আমি কখনো কিন্তু কল্পনা করিনি যে আমি হচ্ছে রেডিওতে কথা বলবো, বা আমি কথা বললে মানুষজন আমাকে শুনবে রাত জেগে। তো আমি ওই যেটা বলছিলাম যে অজপাড়া গায়ে জন্ম, আবার পড়াশোনা করেছি কিশোরগঞ্জে। তো আঞ্চলিকতা, একটা টোন এবং টান ছিল আমার মধ্যে। যখন ঢাকায় আসলাম, আমার অল্প প্রাণ আর মহাপ্রাণের ধ্বনি যখন পাশাপাশি আসে, ড আর ঢ, ক খ, জ ঝ, তখন আমি তালগোল পাকায় ফেলি। ধরেন কবিতা যেহেতু লিখি, জীবনানন্দের কোনো একটা কবিতা আওড়াচ্ছি যে হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পেছনে, সরু সরু কালো কালো ঢালপালা মুখী নিয়ে তার। এই যে ডালপালাকে ঢালপালা কেমন শোনায়, তখন পুরো হল ভর্তি মানুষ হেসে ফেলবে না, এরকম অবস্থা। আমি খুব ভয় থাকতাম, কারোর সাথে কথাই বলতে পারতাম। মানে অনেক সচেতন হলে, অনেক সচেতন হয়ে কথাই আসতো না আমার, সারাক্ষণ ভয়ে থাকে। এটা বাংলা মিডিয়াম স্টুডেন্টদের ইংরেজিতে কথা বলতে গেলে যেটা হয়, মানে ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা করি যে এটা গ্রামার ঠিক হলো, এই সিনোনিমটা ব্যবহার না করে আমি যদি ওইটা করতাম, স্মার্ট শোনাতো, ওই ওয়ার্ডটা ব্যবহার করতাম, তাহলে কি আরেকটু ভালো হইতো। মানে এই জড়তাটা আছে আর কি। তো তখন আমি ভাবলাম যে এটাতে, মানে এটা থেকে উত্তরণের পথ অবশ্যই আছে। আমি কি করলাম, ফেসবুকের অনলিমিতে লাইভ করলাম, অডিও লাইভ। তখন অডিও লাইভের অপশন ছিল, অনলিমি করলে তো আর কেউ দেখছে না, ওইটা ধরেন 5 মিনিট 10 মিনিট কথা বলতাম প্রতিদিন, যা হতো রোজ নামচার মতো, না লিখে এটা হচ্ছে আমি বলে প্রকাশ করছি, নন স্টপ, কোনো ধরনের ফাম্বল ছাড়া।
তো এটা আবার নিজে নিজে শুনতাম 3 বার 5 বার 10 বার, যেই জায়গাগুলোতে সমস্যা হতো ওগুলো কারেকশন করতাম, নিজে নিজে আওড়াতাম। এইভাবে 5 থেকে 7 মাস টানা করে গেছি আমি, যেখানেই থাকতাম আমি এটা করতাম। তো একদিন ভুল করে আমার এই প্রাইভেসিটা অনলিমি থেকে পাবলিক হয়ে যায়, আমি খেয়াল করিনি। আমি কথা বলছি যে আজকে ওখানে যাওয়ার পর যে মেয়েটাকে দেখলাম, সে একবার এক নজর আমার দিকে তাকালো না, কি এমন ক্ষতি হতো পৃথিবীর একটা দৃষ্টি যদি আমার দিকে পড়তো। মানে এটাতে একে তো যেমন হচ্ছে আমার উচ্চারণগত সমস্যা কাটাচ্ছি আমি, আবার হচ্ছে খুব স্বাচ্ছন্দ্যে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারার যে একটা, এটাও আমার মধ্যে তৈরি হচ্ছিল। তো আমি তো আমার মতো করে কথা বলতেছি, ওদিকে দেখি যে রিয়াকশন উঠতেছে, কমেন্ট উঠতেছে, তখন তো আমার হাত পা গরম হয়ে গেল যে এটা কি। দেখি যে প্রাইভেসিটা পাবলিক এবং সবাই এটা শুনছে আর হচ্ছে রিয়াক্ট করছে, কমেন্টে জানাচ্ছে, আরে সালমান ভাই কোথায় গেছিলেন, কে ছিল এটা, ভালোই তো লাগতেছে। আমি তাড়াহুড়া করে কেটে দিলাম। কেটে দিয়ে আমার তো মনে করেন যে একদম হিম হয়ে যাওয়ার মতো অবস্থা, লজ্জাও পাইলাম আমি। তো এরপর 5-7 দিন আর লাইভে আসি নাই। তো মানুষজন আমাকে মেসেজ দেয়, আচ্ছা ওই দিন যে লাইভটা করছিলেন, কথা বলছিলেন, খুব মানে ভালো শোনাচ্ছিল, আবার একটু আসেন না। আমি প্রথম ভাবতাম যে আমাকে হয়তো টিচ করছে বা মজা করছে। তো আমি এরপর আবার সাহস করে আসলাম, 5 মিনিটের জায়গায় 2 মিনিট হয়তো কথা বলি, কোনো একটা কবিতা শোনাই, যে কবিতাটা আগে অনেকবার চর্চা করি, উচ্চারণগত সমস্যা কোথায় আছে। তো এইভাবে 2 মিনিট থেকে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট। তো একটা সময় দেখলাম কি যে মানুষ আমাকে শুনতে চায়, আবার আমি তো নিজেকে নিজে শুনতাম। আমি বলি যে আমার সবচাইতে ভালো শ্রোতা হচ্ছে আমি নিজে, কারণ নিজেকে এত বেশি শুনছি আমি, এখনো শুনি। কোনো একদিন যদি আমার খারাপ লাগে, আপনার সব শো তো আমার মুখস্থ, ইউটিউবে যেগুলো আপলোড আছে, রাইট, অল্প কিছু আছে। মানে আমি সেদিন, আপনি জানেন যে ছেলেটা ওইগুলো আপলোড করে, ওকেও আমি খুব খুঁজে টুজে বের করছি, ইমরান, হ্যাঁ সর্ট অফ কিছু একটা নাম। বাট আমি নিজেই না, মানে সেদিন আমার ওয়াইফের কাছে আফসোস করছিলাম যে যেই শোগুলো আমি করেছি, ভালো হোক খারাপ হোক যেমনই হয়েছে, এগুলো যদি আসলে ইউটিউবে ওই সময়টা আপলোড করে রাখতাম, সেটা জানি না, কিন্তু অ্যাটলিস্ট আমার একটা আর্কাইভ থাকতো। আমি আমার নাতিপুতিদেরকে বলতাম, এই শোন তোর দাদা এটা ছিল। ওগুলো কি নাই? একেবারেই নাই। একটা জায়গায় স্টোর করা ছিল, মাঝখানে কিছু সিডি ছিল আমার কাছে। তো ওই দেখলাম ওই সিডি গুলো এখন আর আসলে ভাবে কাজ করছে না। মানে ওটা যেটা হয় যে সিডি থেকে ডাউনলোড করা যাচ্ছে না, সিডিতে আছে, ওটা করা যাচ্ছে না। আরেকটা ছিল যে আমার ওই সময় একটা কম্পিউটার ছিল, সো স্কলারশিপের টাকা দিয়ে তারপরে ল্যাপটপ তো না, ডেস্কটপ কিনেছিলাম। সো ওইটা আবার আমি আমার এক কাজিনকে দিয়ে দিই, তাও 6-7 বছর আগের কথা। ওইখানে অনেকগুলা শো এর স্টোরেজ ছিল। এই শোগুলো আমার শেষের দিকের, কারণ ওই সময় কেন জানি মনে হতো যে আমি খুব বেশি দিন তো আর রেডিওতে থাকবো না, সো আমি একটু নিয়ে রাখি এই শোগুলা। সো দেখি আমি ওর সাথে একটু যোগাযোগ করে যদি এই শোগুলা যদি পাওয়া যেত। রাইট, ওইটা থেকে কি আস্তে আস্তে এখন প্রায় প্রতি রাতে কবিতা শোনানো না? ওখান থেকে মনে হলো যে আমি কিন্তু এটার সাথে যখন কথা বলতাম, আমার ফোন থেকেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিতাম। তো রাতের বেলা যখন সবকিছু নিস্তব্ধ হয়ে থাকে, হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক গেলে সাথে কথা বললে অনেক ভালো শোনায়। তো আমি টানা 20, 21, 22 ফেসবুক লাইভ করছি। করার পর আমার মনে হলো যে আমি যদি কোনোদিন মাইক্রোফোনে কথা বলতে পারতাম কোনো রেডিওতে। তো আবার কেউ কমেন্টও করে যে আপনি কোথাও কথা বলেন কিনা, মানে ততদিনে আত্মবিশ্বাসও তৈরি হয়ে গেছে। ইনফ্যাক্ট এইটা আমার কাছে মনে হয় নতুন যারা, অনেকেই তো নিউজ প্রেজেন্টার হতে চান, আবৃত্তিকার হতে চান, কেউ ডিবেট করতে চান, অথবা আমি জানি না মিডিয়াতে কাজ করতে চান, অথবা একটা কিছু মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে চান। অনেকেরই আঞ্চলিকতা আছে, অনেকেরই এই ক খ গ ঘতে অনেক কষ্ট আছে, অল্প প্রাণ মহাপ্রাণ। এমন এই কিভাবে প্র্যাকটিস করতে হবে, এটার একটা ভালো উদাহরণ হতে পারে। এটা করতে পারেন, এটা খুবই কার্যকরী। নিজের যদি ঐকান্তিক চেষ্টা এবং আন্তরিকতা থাকে, আপনি পারবেন ইনশাআল্লাহ। তো এরপরে দেখলাম যে ক্যাপিটাল এফএম এ নতুন মানুষ নিচ্ছে, তো আমি ভাবলাম যে যাই। তো এলাম ওনাদের এখানে। তো আমি বোধহয় 60 জনের মতো আমাদের লোকজন ছিল। তো আমাকে বললো আগে কোথায় কোন রেডিওতে ছিলেন, ওই পুরনো কথা মনে পড়লো, প্রকাশক যেভাবে জিজ্ঞেস করতো যে আপনার ফলোয়ার। আমি বললাম আমি কোথাও কোনো রেডিওতে ছিলাম না, আমি একদম নতুন। আমাকে বলে কেন আরজে হতে চান? বলছে আমার কথা বলতে ভালো লাগে। দেখেন ওই মানুষটা যে কথা বলতে আসলে শাই ফিল করতাম, এই মানুষটা আমি এখন বলছি যে আমার কথা বলতে ভালো লাগে, আসলেই ভালো লাগে।
তো বলে যে আপনি কথা বলতে ভালো লাগলেই কি মানুষ আপনাকে শুনবে, কেন মনে হয়? বলছে আমার মনে হয় যে আমাকে শুনতেও ভালো শোনায় বা ভালো লাগে। বলে যে তাহলে কি আছে আপনার, শোনান একটু। তো আমি তখন ফেসবুক থেকে আমার যে প্রতিদিনকার লাইভ ছিল ওখান থেকে একটু ওনাদেরকে শোনালাম। ওনারা শুনলেন, ক্যাপিটাল FM এর যারা ছিলেন বিচারক। শোনার পর বললো যে ইন্টারেস্টিং। আমাকে আবার বললো যে আমরা 4 জন আছি এখানে, 4 জনের নাম বলছি, 4 জনের ব্যাপারে প্রত্যেকের ব্যাপারে 1 মিনিট করে কথা বলেন। তো এটা তখন আমার জন্য দুধভাত ছিল, কারণ ততদিনে আমি যে কোনো টপিকের উপর কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েছি। তো এরপর ওখান থেকে আমাদের 3 জনকে নিল ক্যাপিটাল FM এ। আমার বাসা তখন বাংলা মোটরে। আমি বসুন্ধরা এসে এখানে কি বলে আরজেরা প্রথমে গ্রুমিং করে, রাইট? একটা দীর্ঘ প্রায় 7-8 মাসের মতো আমি শুধু আসতাম যেতাম, আমাকে কনসোল, আমি কিছুই বুঝি নাই। তো সবাই আসলে আরজে হতে চায় রেডিওতে এসে, আমি কখনো আরজে হতে চাইনি। আমার মনে হলো কি যে আমার যে সহজাত যে ব্যাপারটা, আমি ওইভাবে কথা বলি। আরজেদের মতো করে আর্টিফিশিয়াল কোনো কিছু শুনছেন এই সেই রং ঢং, এগুলো আমি পছন্দ করি না, করতেও চাইনি। ওকে। তো এই জন্যই কিনা অনেক মানুষ আমাকে আলহামদুলিল্লাহ পছন্দ করেছে। পছন্দের ব্যাপারটা কিভাবে বুঝতে পেরেছি, যখন আসলে লকডাউন মানে ছিল, লকডাউন, ইন্টারনেট ছিল না, ব্ল্যাকআউট ছিল, ওই সময় এত হিউজ পরিমাণ মানুষ, তখন তো আসলে ডিশ নাই, ইন্টারনেট নাই, ওই যে যাদের বাসায় পুরনো রেডিও ছিল বা কোনো মাধ্যমে রেডিও শোনা যায়, হেডফোনগুলো খুঁজে বের করে কান পাতত। এটা কি জুলাইয়ের আন্দোলনের সময়কার কথা? জুলাইয়ের সময়কার কথা। ওকে ওকে। কারণ এখন যখন দেখা হয় যে কোথাও গেলে আপনি কি সালমান হাবিব, আপনাকে তো ওই যে আন্দোলনের সময় যখন ইন্টারনেট ছিল না তখন শুনতাম, ওই সময়টা খুব ভালো কেটেছে আপনাকে শুনতে শুনতে, তো আমার খুব ভালো লাগে। জুলাই আন্দোলনের কথা যখন চলে আসলো, এই আন্দোলনে আমরা দেখলাম অভিনেতা অভিনেত্রীদের একটা ভূমিকা। একটা অংশ ছিল বিটিভিতে মায়া কান্না করছে, আরেকটা অংশ ছাত্রদের সাথে ফার্ম গেটে বা ধানমন্ডির রবীন্দ্র সরোবর এরকম কিছু জায়গায় তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা সিঙ্গারদের মধ্যে এরকম 2টা অংশ দেখলাম, রাইট? আমরা কবিদের মধ্যে আসলে কি দেখেছি? মানে কবিরা, মানে তুই যেহেতু কবি কমিউনিটির একজন মানুষ এবং বাংলাদেশের অন্যতম মানে কন্টেম্পোরারি একজন ভালো কবি, ওই কমিউনিটির সাথে তোর চলাফেরা হয়, সেই জায়গায় আমরা প্রথম দিকে তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জায়গা থেকে কবিদের ভাষা কি আসলে কবিতার মাধ্যমে প্রকাশ করা। আমার এই বইয়েও কিন্তু জুলাই অভ্যুত্থানের অনেক কবিতা আছে। আমার অনেক কবিতা হচ্ছে আপনার প্ল্যাকার্ডে স্লোগান হিসেবে এসেছে। মরলে তুমি দিচ্ছে কেন মানুষ হাতে তালি, গলাগলির জায়গা থেকে পাচ্ছ গালাগালি। আপনি হয়তো করবেন, প্রথম দিকে তো সহনশীল ভাষায় লিখেছি, বুঝি না যে এত মানে এত তীব্র হবে এই আন্দোলন। তো এরপর আমি প্রথম যে আসলে লেখক কবিদেরকে, যে আমরা প্রত্যেকে বিচ্ছিন্নভাবে তো প্রতিবাদ করছি, যে একত্র হওয়া দরকার। আপনি যে কথাটা বললেন যে ইউনিটি আছে সবারই, শিল্পীদের মধ্যে, কবি বা লেখকদের। তো আগের রাতে হচ্ছে আমি সবাইকে পার্সোনালি বললাম যে আমরা আসলে বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে সামনে, ওখানে দাঁড়াবো। তো সবার সাথে যোগাযোগ করে আমরা পরদিন ওখানে গিয়ে দাঁড়ালাম, প্রেস ব্রিফিং হয়েছে, আমরা ওখানে কথা বললাম। ওখান থেকে আমরা ইয়েতে গেলাম ধানমন্ডি 15 নম্বর। ওই দিন ঝুম বৃষ্টি ছিল, ওই বৃষ্টির মধ্যে আমার মনে হয় যে 2-2.5 ঘন্টা টানা বৃষ্টি ছিল, তবু আমরা আমাদের যে কার্যক্রমগুলো থামাইনি। এইটা যখন আসলো পরবর্তীতে কাছে, ছাত্রলীগের কাছে আমাদের নাম গেল যে আন্দোলনে সক্রিয় কবি সাহিত্যিক কারা আছে। আমাকে আমার সাংবাদিক বন্ধু ফোন দিয়ে বলল, তোমার বাসায় তো ছাত্রলীগের ছেলেরা নজর রেখেছে, তুমি যেও না। আমি কয়েকদিন বাসায়ও যেতে পারিনি। আমি অফিস করতাম, শো করে অফিসেই ঘুমাতাম, অফিসেই থাকতাম। আমি অনেকদিন 5ই আগস্ট এক পর্যন্ত বাসায় আসতে পারতাম না। আমার বাসা থেকে অফিস কিন্তু খুব বেশি ডিস্টেন্স না, কিন্তু ওই যে ইনসিকিউর, কখন কি হয়ে যায় বলা যায় না। তো আমরা আসলে তখন তো আর এটা ভেবে আন্দোলনে নামিনি যে হচ্ছে কয়দিন পরে আমাদের অনুকূলে চলে আসবে। আমরা কিন্তু ওইটুকুই নিয়ে গেছি যে হয়তো স্বাধীনতা বা হয়তো মুক্তি, নয়তো মৃত্যু। ওই যে মাতৃভূমি অথবা মৃত্যু, আসিফ যেভাবে বলছিল আর কি। না, ট্রু। কারণ যারা আন্দোলন করেছেন এর মধ্যে আমি বলবো খুব কম পার্সেন্টেজ মানুষই আসলে মনে করতেন যে শেখ হাসিনা পালিয়ে যাবেন
এবং বাংলাদেশ আসলে নতুন একটা সূর্য উঠবে। খুব কম মানুষই। আমি তখন লিখছিলাম যে হচ্ছে অত্যাচারীর দিন ফুরাবে আজ অথবা কাল, তোমার বুকে ঘৃণার কালি আমার বুকে লাল। যখন আমরা সবাই প্রোফাইল লাল করলাম আর কেউ কেউ তো কালো করলো, তখন আমি লিখলাম যে অত্যাচারীর দিন ফুরাবে আজ অথবা কাল, তোমার বুকে ঘৃণার কালি আমার বুকে লাল, রক্তের লাল। যখন মেসিভ আকারে মানুষ মারছে আমি লিখেছিলাম ঝড় থেমে গেলে আবার শান্ত হবে সব, যে পাতা ঝরে গেল যে প্রাণ হয়ে গেল সব, তাদের রক্ত কি মূল্যহীন ছেলে খেলা, মাবুদ আর কত চলবে জুলুমের এই উৎসব। যখন একটা সময় গিয়ে আসলে দেশে সরকার দলীয় পক্ষ থেকে বলছিল যে সংলাপ হোক, যখন আসলে আবু সাঈদ হত্যা হয়ে গেল, তখন আমরা কিন্তু যারা আসলে আমাদের অনেক ভাই বোন হারিয়ে ফেলেছি, তখন লিখেছিলাম যে সংলাপেই যদি শেষ আলাপ হবে তাহলে এতগুলো মানুষ লাশ কেন হলো? এখন কি তবে মৃতদের সাথে সংলাপে বসবেন, নাকি উনি নিজেকে মুনকার নাকির ভাবেন? আহা আমার দেশ, এই অপূরণীয় ক্ষতি কিভাবে পূরণ হবে? মুনকার নাকিরের কথা কেন বললাম? কারণ মৃত্যু পরবর্তী সময়ে যে ফেরেশতা এসে কথা বলে তারা কিন্তু মুনকার নাকির। তো দেশ প্রধান কি নিজেকে মুনকার নাকির ভাবেন? আমার বিশ্বাস উনি নিজেকে এর চেয়েও বড় কিছু ভাবেন। তুই আমাকে বলছিলি না যে আমি ডুব দিয়েছি? হ্যাঁ। আমি ডুব থেকে উঠলাম কিভাবে, এটার পেছনে কিন্তু 5 আগস্টের একটা ভালো ভূমিকা আছে। তাই? মানে এই কথাটা কখনো পাবলিকলি বলা হয় নাই, সো আজকে একটু বলে ফেলি প্লিজ। সেটা হচ্ছে যে যেহেতু আমি একটা বেসরকারি অর্গানাইজেশনে চাকরি করি, সো চাইলেও আসলে অনেক কিছু করা যায় না। জুলাইয়ের একদম শেষের দিকে তখন না নেওয়া যাচ্ছিল না, এবং আমার ওয়াইফ একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও যখন প্রতিদিনই বলছিল যে আমার অমুক স্টুডেন্টের চোখে আঘাত হয়েছে, আমার অমুক স্টুডেন্ট অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, আবার এরকম গল্প আসছিল যে বনশ্রীর ওই এলাকায়, কারণ ওখানে কিন্তু প্রচন্ড মানে গোলাগুলি হয়, মারামারি হয়, তো রামপুরা থেকে বনশ্রী যেতে ওখানকার নিয়ারবাই যে হসপিটালগুলা, এরা অনেকেই ওই স্টুডেন্টদেরকে নিয়ে ছিল না। আজকে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু তখনকার বাস্তবতা আসলে ভিন্ন ছিল একদম। তো সেই সময়টায় আমরা একদিন কথা বলতে বলতে বললাম যে আমরাও আসলে আর ঘরে না থেকে, এই লকডাউনের লকড না থাকে আমরা একটু যাই। তো আমার তখন মনে হলো যে এর মধ্যে একদিন আমি তোর আবুল হোটেলের সামনে ওখানে গেলাম একটা বাইকের শপে, সো আমার কাজ করছিলাম, এমন সময় দেখলাম যে ওই দিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটির ছেলেপেলেরা ওখান দিয়ে মিছিল করে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে। আমাদের মনে হলো যে না, আমরাও যাব। সো ওই থেকে শুরু হইলো। তো শহীদ মিনারে গেলাম, তারপরে মনে হলো যে না আসলে আমার কিছু একটা করা উচিত। তো নিজের প্রোফাইলে তেমন কিছু করতে পারছি না, কারণ এখানে সরকারি বিভিন্ন লোকজন আছেন, তারপরে মানে ব্যাপারটা তো খুব মেসি। হ্যাঁ, তখন মনে হলো যে আমার তো একটা ফ্যান পেজ আছে, যেটা যেটা আরজে সালমান নামে ছিল, পরে তো সালমান শো করলাম। সো ওইটাকে কেন আমি আনপাবলিশ থেকে পাবলিশ করছি না, এন্ড দেন ওখানে কন্টেন্ট দেওয়া শুরু করি, আমি আমার ওখানে আমার লেখাগুলা দেওয়া শুরু করি। সো আই স্টার্টেড দ্যাট। প্রবাবলি আমি অগাস্টের 2 বা 3 তারিখে স্টার্ট করলাম পেজটাকে আনপাবলিশ করে পাবলিশ করে। সো ইয়া, তারপরে মনে হলো যে না আসলে আর কত লুকায় থাকবে, এবার একটু দেখা দেই। তাহলে আমরা জুলাই থেকে সালমান মোহাম্মদ আব্দুল্লাহকেও পেয়েছি, রাইট? মানে এটা একটা ভালো ভূমিকা। আমি কিন্তু ওই যে জুলাইটাকে, ওই যে যখন আবু সাঈদ মারা গেল, এটা কিন্তু খুব মানে নৃশংস একটা ব্যাপার ছিল, যে একটা মানুষ সে বুক পেতে দিল আর আমি মানুষ হয়ে তার বুকে গুলি চালালাম। ওটা নিয়ে আমি লিখেছিলাম, যেটা আসলে এই বইয়ে আছে। আমি কি এটা একটু পড়তে পারি? হ্যাঁ প্লিজ। বিশ্বাস করে বুক পেতে দিয়েছিলেন, বুলেটের বিপরীতে বিশ্বাস বাজি রেখেছিলেন। ছোটবেলায় বাবা বড় ভাই যেমন আমাদেরকে শূন্যে ছুড়ে দিলে আমরা হাসতে থাকতাম, ঠিক তেমন করেই তিনিও হয়তো তাই ভেবেছিলেন। একই মানচিত্র থেকে একই আলো বাতাসে বেড়ে ওঠে, একই ভাষায় কথা বলে যে কিনা আমাদেরই কারো ভাই বাবা, যার উপাধি রক্ষাকারী, সে কি করে বুকে বুলেট ছুটতে পারে? মাঝে মাঝে বিশ্বাস ভেঙে গেলে বুলেটের মতো তীব্র আঘাত হানে বুকে। আবু সাঈদের বুলেটের আঘাতের চেয়ে তার বাজি ধরা বিশ্বাস ভাঙায় তিনি হয়তো বেশি কষ্ট পেয়েছিলেন। খেয়াল করলে দেখবেন, প্রথম বুলেটটা আঘাত হানার পর
সে কোনো চিৎকার করেনি, হতভম্ব হয়ে গিয়েছিল, যেন শূন্যে ছুড়ে দেওয়া শিশুকে জমিনে ছেড়ে দিল। বিশ্বাস ভঙ্গের কষ্ট নিয়ে হতভম্ব হয়ে বিদায় নিলেন আমাদের ভাই শহীদ আবু সাঈদ। আমি ওই চিত্রটাকে আসলে শব্দে ধরে রাখতে চেয়েছিলাম আর কি। হয় না যে ছোটবেলা আমরা বাচ্চাদেরকে উপরে দিলে বাচ্চা কিন্তু হাসে, তার কিন্তু পড়ে যাওয়ার ভয় নাই, কারণ সে জানে আমাকে ধরবে। তো আবু সাঈদ মনে হয় যখন আসলে বন্দুকের সামনে দাঁড়ালো, সে কিন্তু এই বিশ্বাসটুকু রেখেছিল, আমারই ভাই, বাবা, চাচা, কেউ হবে, সে কি আমাকে বুকে গুলি করতে পারবে? কিন্তু সেই বিশ্বাসটুকু কিন্তু তারা রাখেনি। এক্স্যাক্টলি। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে এখন যে বইমেলা নিয়ে তো অনেক অসঙ্গতি আছে, অনেকে অনেক রকম কথা বলেন। এবার বইমেলাটা কি আগেরটার চেয়ে ভিন্ন হচ্ছে, ভালো হচ্ছে, এরকম কোনো? এখন আসলে সবকিছুই আগের তুলনায় ভিন্ন। বইমেলাও আগের থেকে কিছুটা অনেক দিকে ধরেন হচ্ছে কিছু কোলাপস ছিল অনেক জায়গায়, সেই জায়গাগুলো থেকে হয়তো ছাড় পেয়েছে। বইমেলা এখন পর্যন্ত আমার দেখা ভালো যাচ্ছে সবকিছু, পাঠক যাচ্ছেন। যেমন আমরা শেষ কয়েকটা বইমেলা কি করলাম, শেষ কয়েকটা বইমেলা করেছি এরকম যে লকডাউন, করোনা বা অ্যাম্বুলেন্সে করে পাঠক যাওয়ার ঘটনা আমরা দেখেছি। লকডাউন দিয়ে দিয়েছে, বলছে যে হচ্ছে অ্যাম্বুলেন্সে করে যায়। তো এখন স্বতঃস্ফূর্তভাবে পাঠক যাচ্ছে বইমেলায়, এই দৃশ্যটা সুন্দর। ক্যারিয়ার হিসেবে এই লেখালেখিটা কেমন ক্যারিয়ার? খুবই রিস্কি এই দেশের জন্য। কারণ এখন মাঝে মধ্যে কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে আমি লেখক হতে চাইলে কি করতে হবে। আমি প্রত্যেককেই বলি, যারা লেখক বা কবি হবেন তাদের লেখালেখির গুণাগুণ তো অবশ্যই থাকতে হবে, এটা গড গিফটেড বিষয়। আপনি এই প্রশ্নটা আমাকে করেননি, যেটা আসলে আমি সব ইন্টারভিউতেই পাই, যে শুনেছি প্রেমে ব্যর্থ না হলে, ছ্যাঁকা না খেলে নাকি কবি হওয়া যায় না। তাহলে সালমান হাবিব যেহেতু এখন মোটামুটি স্বীকৃত কবি, তো সালমান হাবিব কি ছ্যাঁকা খেয়ে এসেছিল এরকম কোনো ঘটনা? এই প্রশ্ন তো আপনি করেননি। আমি জীবনে যে 2-4টা কবিতা লিখেছি, বেশিরভাগই প্রকাশিত না, অপ্রকাশিত, সেগুলো আমার ছ্যাঁকা খেয়ে লিখতে হয়নি, এবং আমার মনে হচ্ছে আমি খারাপ লিখিনি, ছড়া হিসেবে ভালোই হয়েছে। তো আমার কাছে এটাই মনে হয়, কবিতার ব্যাপারটাকে এটা গড গিফটেড জিনিস, উপর থেকে না আসলে আমি একটা শব্দ লিখতে পারবো। এবং রাইটার্স ব্লক বলে যে ব্যাপারটা আছে, এটাও কিন্তু মানে তখন আর ছ্যাঁকা খাওয়ার জন্য ওয়েট করতে হয় আপনার, রাইট? আপনার এটা ব্লকড হয়ে গেলে তখন চাইলেও লেখা যায় না। আর আয়োজন করে কিন্তু গল্প উপন্যাস লিখতে পারবেন, যে অধ্যায় পর্যন্ত লিখলাম, পরবর্তীটা আমি সাজাবো, কবিতাটা আসতে হবে। কিন্তু আয়োজন করে কবিতা লেখা যায় না, মানে কবিতা পায়। আমি তো বলি যে নবুয়াতের মতো, এটা উপর থেকে আসে, রাইট? তো যারা আসলে লেখক হতে চান তাদেরকে লেখালেখির গুণাবলীর পাশাপাশি একটু কৌশলী হতে হবে। কারণ এই দেশে আসলে 10 থেকে 15% রয়্যালিটি পায় একজন লেখক। একটা বই যদি 300 টাকা হয়, তো 30 টাকা এটা বিক্রি হলে একজন লেখক পাবেন শতকরা 10 টাকা, 300 টাকায় 30 টাকা পাবেন, রাইট? তো 30 টাকায় একজন লেখক কিভাবে কি করবেন? এই দেশে লেখক হতে গেলে আমি কিন্তু ওই যে প্রকাশকের কাছ থেকে আমি হচ্ছে নিগৃহীত হলাম শুধু সেই কারণে না, আমার মনে হলো যে দুদিন পরে আমার যখন আমি আরো মানে যাচাই বাছাই করেছি যে যদি আমি প্রকাশক হয়ে যাই তখন 100% রয়্যালিটি কিন্তু আমার, রাইট? এই বইটার যা কস্ট হবে, খরচ হবে, এর বাইরে যেটা আসবে সম্পূর্ণটাই আমার। তো এটাও একটা ছিল, আলহামদুলিল্লাহ। এখন তো ধরেন আমি ওই 10 বা 15% এর রয়্যালিটি না, 100% রয়্যালিটি আমি পাই, রাইট? সো সাবধানী হতে হবে বলতে কি, তার অন্য একটা ক্যারিয়ার রেডি করে তারপরে লেখালেখির চিন্তা করা উচিত, নাকি কমপ্লিটলি ডেডিকেটেড? কেউ যদি বলে যে হচ্ছে আমি এখান থেকে আর্ন করে সংসার চালাবো, পরিবার চালাবো, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ তখন দেখা যাবে তার পরিবারও চলবে না, লেখালেখিটাও হবে না। অধিকাংশই এমনটা হয়, তাদের প্রতিভা আসলে নষ্ট হয়ে যায় হতাশা থেকে, যে এখান থেকে এত শ্রম দিচ্ছি, কিছুই পাচ্ছি না। রাইট। সালমান, অনেক ধন্যবাদ মানে আমার সাথে আসার জন্য এবং এতক্ষণ কথা বলার জন্য। আমি একটা কথা বলি, আমি জীবনে 2টা মানুষের জন্য, মানে নিজের পরিবারের মানুষ বা আত্মীয় স্বজনের বাইরে 2টা মানুষের জন্য মসজিদে টাকা দান করছি, তাদের সুস্থতার জন্য, তারা যেন ভালো থাকে, তাদের সেই অর্থে আর কি। তার মধ্যে একজন হচ্ছেন সালমান মাহমুদ আব্দুল্লাহ।
এই মানুষটার সাথে আমি আসলে 1 মিনিট কথা বলার জন্য কমপক্ষে 100 মানুষের দ্বারস্থ হয়েছি যে আমাকে একটু যোগাযোগ করে দিবেন। এটা মানে আমি জানি না তার মধ্যে কি আছে, এই মানুষটাকে শুনলে অন্যরকম একটা এনার্জি গেইন হতো। তো আপনি হচ্ছেন আমার সেই কি বলে এটাকে, স্বপ্নের মানুষ, যার সাথে কখনো কোনো দিন যদি দেখা হয় সেটা আমার মনে হবে যে আমার ড্রিম মানে সাকসেস হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে। আপনাকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি কৃতজ্ঞতা যে আমাকে এই জায়গাটায় জায়গা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার এরকম অনেক বিপদের দিনে এরকম হয়েছে যে আমার কানের পাশ দিয়ে কিছু একটা গেল আর কি, আরেকটু হলেই আমি আঘাত পেতে পারতাম। আমার মনে হয় তোর এই দানের কারণে শুধু আমার না, আমার মতো আরো অসংখ্য মানুষ আছে আমি বিশ্বাস করি, যারা আসলে প্রতিনিয়তই আপনাকে প্রার্থনায় রাখেন। কিছু কিছু মানুষ আসলে আমাদের রোজকার প্রার্থনায় থাকে, আপনি তাদের একজন। থ্যাংক ইউ সো মাচ। এবং অরণ্য ভাইকেও স্পেশালি ধন্যবাদ তোর সাথে একদম। আমাকে পরিচয় করায় দেওয়ার জন্য। একটা তো হচ্ছে আমার ওয়াইফ বলেছে, বাট অরণ্য ভাই একদম ধরে নিয়ে এসে যে এই হচ্ছে সালমান হাবিব, এবং উনি আমাকে ইন্ট্রোডাকশনটা এভাবে দিচ্ছিলেন, মানে তুই যখন ছিলি না উনি বলছিলেন যে রকমারি বেস্ট সেলার বইয়ের যে লেখক, চল তার সাথে তোকে পরিচয় ভাই করাই। আমাকে খুব স্নেহ করেন, হয়তো সেই স্নেহের জায়গা থেকেই বলেছেন। না, অসাধারণ। সালমান হাবিব খুব ভালো করছিস এবং আমার বিশ্বাস তুই আরো অনেক ভালো করবি, আরো বড় ইনশাআল্লাহ, হবি, যদি আপনাদের যেন একটা সময়ে এমন হবে যে সালমান হাবিব আমার ভাই, এই কথাটা বলতে আমার মানে এখনো গর্ব হয়, তখন যেন আরো আরো অনেক গর্ব হয়, আমি মানুষকে ডেকে ডেকে বলতে পারি ছোট ভাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি আরেকটু কথা বলতে চাই, আমি আসলে এইখানে এসে মনে হলো আমার আসলে পাঞ্জাবি পরে আসা উচিত ছিল আপনার পাঞ্জাবিটা দেখে। আচ্ছা, কাজগুলো এত চমৎকার লাগছে, লাইটে মনে হয় যে প্রতিবিম্ব বা প্রতিফলিত হচ্ছে। পাঞ্জাবিটা কোথা থেকে নিয়েছেন যদি কিছু মনে না করেন? আচ্ছা, প্রথমে আমি এই উত্তরটা দিই যে তুই আমাকে তোর এই যে নতুন বই মনে পড়ে মনে পড়ে এটা একটা টি শার্ট দিয়েছিস। আচ্ছা, কিন্তু এইটা আমি এমনিতে পড়লেও আজকে পরে আমার প্ল্যান ছিল, আমরা যখন আপনি ওইদিনই বলেছিলেন যে আমরা এটা আসলে- পরে আমি শো করব, কিন্তু এখানে বাদ সেধেছেন আমার ঘরণী, তিনি আমাকে বলেছেন যে না তুমি এটা কি উনি কিনে দিয়েছেন পাঞ্জাবিটা? ওনার একটা ব্র্যান্ড আছে ওনার রূপঝরা নিজস্ব? নিজস্ব। সো ওখানে উনি কি নাম বললেন ব্র্যান্ডের? রূপঝরা। রূপঝরা। হ্যাঁ, এটা তো আনকমন নাম, নামটা আমি দিয়েছি। ক্রেডিটটুকু নিয়ে নিলেন। সো ও হচ্ছে জামদানি নিয়ে কাজ করে, জিআই প্রোডাক্ট যেহেতু বাংলাদেশের। সো জামদানি নিয়ে তো আমরা শাড়ি দেখি, ও একদিন আমাকে বললো যে তোমাকে জামদানির পাঞ্জাবি বানাই দিব। বাহ, আমি বললাম না, আমি এগুলো পরি না। সো পরে তো বানানো হইলো, আমি পরলাম, মানে ইট লুকস গুড, ফিলস গুড। সো ইয়া, না আসলে ভালো দেখাচ্ছে, মানে এতটাই ভালো দেখাচ্ছে যে আমার মনে হচ্ছিল যে আমি যদি পাঞ্জাবি পরে আসতাম আমাকে হয়তো ভালো দেখাতো, কিন্তু সব পাঞ্জাবি তো আর রূপঝরার মতো না। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা আমরা ইন্টেনশনালি প্রমোশন করছি, আসলে কিন্তু তা না। বারবার আমি যখন তাকাচ্ছিলাম এদিকে, পাঞ্জাবিটার দিকে চোখ যাচ্ছিল আর কি। থ্যাংকস টু মাই ওয়াইফ এন্ড থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ।